তো আমরা আজকে একটু ফার্স্টে বেসিক কথা বলে নিই রক্ত নিয়ে। তো আমাদের রক্ত বা ব্লাড, এই রক্ত বা ব্লাডকে আমরা জানি যে একটা মেশিন আছে, সেই মেশিনটার নাম হচ্ছে সেন্ট্রিফিউজ মেশিন। সেই মেশিনটার নাম কি? সেই মেশিনটার নাম হচ্ছে সেন্ট্রিফিউজ মেশিন। এই রক্তকে আমরা সেন্ট্রিফিউজ নামক একটা মেশিনে প্রায় হচ্ছে 3000 বার যদি ঘোরালে রক্তের দুইটা পোর্শন আলাদা হয়। একটাকে আমরা বলি হচ্ছে রক্ত রস বা প্লাজমা, এবং আরেকটাকে আমরা বলি হচ্ছে রক্ত কণিকা। এখন কেউ হয়তো বলে উঠতে পারো, ভাই আপনার লেখা দেখি না। আমার কথা ভাইয়া, লেখা দেখার চেয়ে বেশি আমার কথাটা, আল্লাহ, হ্যাঁ, লেখা দেখার চেয়ে বেশি আমার ভয়েসটা শোনাটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? সো রক্ত রস বা প্লাজমা আর রক্ত কণিকা। তো আমাদের দেহে রক্ত থাকে 5 থেকে 6 লিটার রক্ত থাকে। এই 5 থেকে 6 লিটারকে যদি তুমি ওজনের সাথে মাপতে যাও, তাহলে রক্ত হচ্ছে আমাদের দেহের মোট ওজনের 8%। রক্ত আমাদের দেহের মোট ওজনের কত পার্সেন্ট? দেহের মোট ওজনের 8%। দেহের মোট ওজনের কয় পার্সেন্ট? দেহের মোট ওজনের 8% হচ্ছে আমাদের রক্ত। তো 5 থেকে 6 লিটার। এখন রক্তকে যখন আমি ভাগ করব, রক্ত তো একটা 100% জিনিস, বা একটা জায়গায়, যে কোনো জায়গায় ধরো আমি রক্ত নিলাম 1 লিটার রক্ত। এই রক্তটাকে যখন আমি ভাগ করব, ভাগ করলে দুইটা উপাদান পাওয়া যাবে। একটাকে আমরা বলি রক্তরস বা প্লাজমা, আর একটা রক্তকণিকা। রক্তরস বা প্লাজমার পরিমাণ আমরা পাবো 55%, আর রক্তকণিকার যে পরিমাণ পাবো সেটা আমরা পাবো 45%। আমরা যদি লিটার অনুযায়ী মাপতে চাই, বা আমরা যদি হচ্ছে যে লিটার মাপি যে কত লিটার পাওয়া যাবে রক্তরস আর কত লিটার পাওয়া যাবে রক্তকণিকা, সো রক্তরস আমরা প্রায় লিটার অনুযায়ী মাপতে গেলে আমরা রক্তরস পাবো 3 থেকে 3.5 লিটার। রক্তরস কতটুকু পাবো? রক্তরস পাবো আমরা হচ্ছে 3 থেকে 3.5 লিটার। আর রক্তকণিকা আমরা পাবো 2 থেকে 2.5 লিটার। যদিও রক্তকণিকায় লিটার বলাটা যুক্তিযুক্ত না, কারণ রক্তকণিকা কোনো তরল পদার্থ না। আমরা লিটার যে আয়তনটা মাপি, এই লিটার আয়তনটা মেইনলি আমরা তরল পদার্থের ক্ষেত্রে মাপি। সো রক্তকণিকা যেহেতু কোনো তরল পদার্থ না, আমি রক্তকণিকার ক্ষেত্রে এই লিটার টার্মটা ইউজ করব না। রক্তরস যেহেতু একটা তরল পদার্থ, বা রক্তরস বা প্লাজমা যেহেতু একটা তরল পদার্থ, দ্যাটস ওয়াই আমি এখানে লিটার কথাটি ইউজ করব। তো এখানে কত থাকে? 3 থেকে 3.5 লিটার রক্তরস বা প্লাজমা থাকে আমাদের। এই রক্তরস বা প্লাজমাকে যদি আমি আরো ফার্দার ডিভাইড করি, রক্তকণিকা নিয়ে আমি এখন কথা বলবো না, রক্তকণিকা নিয়ে আমি পরে কথা বলবো। তো রক্তরসকে যদি আমি ফার্দার ডিভাইড করি, তখন আমি এর ভেতর দেখতে পাবো এখানে মেইনলি যে জিনিসটা থাকে সেটি হচ্ছে পানি। পানি থাকে এখানে 92% হচ্ছে পানি থাকে। কতটুকু থাকে? 92% হচ্ছে পানি থাকে আমাদের। আর কিছু থাকে হচ্ছে কঠিন পদার্থ। কিছু কি থাকে? কঠিন পদার্থ থাকে। তো কিছু কঠিন পদার্থ থাকে বা কিছু বস্তু কণা থাকে বলা হয়। কঠিন পদার্থকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে জৈব বস্তু, জৈব, আর একটা অজৈব। লাইফে জৈব যৌগ আর অজৈব যৌগ নিয়ে তোমরা নানা সময় নানা ধরনের ঝামেলায় পড়ে যাও, বাট মাথায় রাখবা যে যাদের নামের মধ্যে সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন, সিজিয়াম, ফ্রান্সিয়াম, রুবিডিয়াম এগুলা পাওয়া যাবে, তারা অলওয়েজ অজৈব যৌগ হবে। আর যাদের নামের মধ্যে এরকম কোনো 118টা মৌলের কোনো নাম পাওয়া যাবে না, নর্মালি তারা জৈব যৌগ হয়। দেখবা যে জৈব যৌগগুলোর নামের মধ্যে কিন্তু রাসায়নিক সংকেতের নামের মধ্যে কোনো মিল নাই জৈব যৌগের মধ্যে। তাহলে সোডিয়াম নাইট্রেট NaNO3, তার মানে কি? এখানে দেখো সংকেত, যা সেই সংকেতটাকে আমরা উচ্চারণ করতেছি। বা জৈব যৌগের আলাদা একটা নাম থাকে, জৈব যৌগের আলাদা একটা জৌলস থাকে। জৈব যৌগ হচ্ছে একটা মূল্যবান জিনিস। আমরা যখন জৈব যৌগের কোর্স করব, আমাদের যে কেমিস্ট্রি কোর্সটা শুরু হচ্ছে নেক্সট মান্থ থেকে, সেখানে যখন আমরা শুরু করব জৈব যৌগ দিয়ে, তখন বুঝবা যে জৈব যৌগ আসলে কত মূল্যবান একটা জিনিস। সো জৈব যৌগ আর অজৈব যৌগ দুই টাইপের যৌগ পাওয়া যায়। তো জৈব যৌগের মধ্যে আমাদের যে জিনিসগুলো পাওয়া যায়, তো সেই জিনিসগুলো আসলে কি, যে কোন জিনিসগুলো আমরা জৈব যৌগ আকারে পাই আর কোন জিনিসগুলো আমরা অজৈব যৌগ আকারে পাই। তো কঠিন পদার্থ থাকে তাহলে আমাদের এখানে 8 থেকে 10%। কঠিন পদার্থ থাকে কত পার্সেন্ট? 8 থেকে 10%। এর মধ্যে জৈব বস্তুই থাকে হচ্ছে তোমার 7 থেকে 8%, আর অজৈব যৌগ থাকে 0.9%। এখন এই যে জৈব যৌগটা আমরা পেলাম, এই জৈব যৌগের মধ্যে আমরা কি কি জিনিস আমরা দেখতে পাই? জৈব যৌগের মধ্যে আমরা
দেখতে পাই যে জিনিসগুলো, তাদের মধ্যে কিছু ইম্পর্টেন্ট জিনিস আছে, যেমন একটাকে আমরা বলি প্লাজমা প্রোটিন, একটাকে আমরা বলি হচ্ছে ইউরিয়া। তো প্লাজমা প্রোটিন পাই আমরা, ইউরিয়া পাই, তারপরে আমরা এখানে হরমোন দেখতে পাই কিছু, আমরা কিছু এনজাইম দেখতে পাই। এই হরমোন আর এনজাইমগুলো কি পরিবাহিত পদার্থ না? হরমোন এবং এনজাইমগুলো কি হয় এই জায়গাতে পরিবাহিত হয়, ইউরিয়াটা কি হয় পরিবাহিত হয়। এরা কিন্তু এই যে জৈব যৌগ যা বা জৈব পদার্থগুলো আছে সেই জৈব পদার্থগুলোকে রিপ্রেজেন্ট করে না বা জৈব পদার্থের মধ্যে তৈরি হয় না, এরা এই জায়গা দিয়ে পরিবাহিত হয়। সো অলওয়েজ আমাদের রক্তের মধ্য দিয়ে কিছু না কিছু পরিবাহিত হবে। এখন তুমি যখন একটা সিরিঞ্জ দিয়ে রক্ত নিবা, আমাদের রক্ত নেওয়া হয় কোথা থেকে? আমাদের রক্ত নেওয়া হয় কিন্তু এই হাতের এই জায়গাটা থেকে, এই জায়গাটা থেকে রক্ত নেয়। এই জায়গাটার মধ্যে একটা হচ্ছে যে এরকম দুইটা শিরা গেছে, এই জায়গার মধ্যে এই জায়গাটা দিয়ে এরকম দুইটা শিরা গেছে, এই দুইটা শিরার মধ্যে এইরকম একটা তেসরা শিরা থাকে যেটাকে আমরা বলি মিডিয়ান কিউবিটাল ভেইন। এই মিডিয়ান কিউবিটাল ভেইনের মধ্যে সুই ঢুকায় এখান থেকে হচ্ছে রক্ত নেয়। সো দেখবা যে সবসময় এই জায়গা থেকে রক্ত নেয়। এই জায়গা থেকে রক্ত নেওয়ার কারণ কি? এই জায়গায় যে শিরাটা থাকে সেই শিরাটা আমাদের খুব কমনলি দেখা যায়। এবং একটা জিনিস মনে রাখবে, আমাদের রক্ত কিন্তু ভেইন থেকে নেওয়া হয়, তাই না? রক্ত কিন্তু কখনো ধমনী থেকে নেওয়া হয় না। এটা একটা বেসিক নলেজ। আমাদের রক্ত নেওয়া হয় কোন জায়গা থেকে? আমাদের রক্ত নেওয়া হয় শিরা থেকে। আমাদের রক্ত কিন্তু কখনো ধমনী থেকে নেওয়া হয় না। ধমনী থেকে কখন রক্ত নেওয়া হয়? ধমনী থেকে তখনই রক্ত নেওয়া হয় যখন আমাদের রক্তের অক্সিজেন ঘনত্ব বা আর্টারিয়াল ব্লাড গ্যাস অ্যানালাইসিস করা লাগে তখন। যে আচ্ছা একটু যেটা যেহেতু বলছিলাম এটা বলেই ফেলি যে আমাদের নর্মালি হচ্ছে যে আমরা রক্ত নেই কোথা থেকে? আমরা হচ্ছে নর্মালি রক্ত নেই হচ্ছে শিরা থেকে। নর্মালি রক্ত নেই শিরা থেকে, শিরা বা ভেইন থেকে। কোন ভেইন তার নাম জানা লাগবে না। ধমনী থেকে আমরা কখন নেই? ধমনী থেকে আমরা তখন নেই হচ্ছে যখন ব্লাড গ্যাস অ্যানালাইসিস করা লাগে। ব্লাড গ্যাস অ্যানালাইসিস। এই ব্লাড গ্যাস অ্যানালাইসিসটা আসলে কি? এটা হচ্ছে যখন একটা রোগী আইসিইউতে থাকে বা অন্য কোথাও থাকে বা ক্রিটিক্যাল কন্ডিশনে থাকে, তখন তার রক্তে দ্রবীভূত গ্যাসের পরিমাণ, অক্সিজেন কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ নির্ণয় করা খুব দরকার। তখন আমরা ধমনীর রক্ত নিয়ে ব্লাড গ্যাস অ্যানালাইসিস করি। সো ব্লাড গ্যাস অ্যানালাইসিস করার জন্য ধমনীর রক্ত নেওয়া হয়। ধমনীর মধ্যে এই গ্যাসগুলা ঠিকমতো থাকে এবং গ্যাসের একটা পরিমাণ ঠিকমতো পাওয়া যায়। মেইনলি অক্সিজেন স্যাচুরেশনটা আমাদের খুব ইম্পর্টেন্ট আর্টারিয়াল ব্লাড গ্যাস অ্যানালাইসিস করার সময়। আর আমাদের হাতের এই জায়গায় ফুটা করে রক্ত নেয় না, হাতের এখানে ফুটা করে রক্ত নেয় মেইনলি আমাদের কি করার জন্য? ব্লাড গ্রুপিং করার জন্য। সো ব্লাড গ্রুপিং করার জন্য আমাদের হাতের এই আঙ্গুল থেকে ফিঙ্গার প্রিক, এটাকে আমরা কি বলি? ফিঙ্গার প্রিক। সো যারা মেডিকেলে পড়বে ভবিষ্যতে সকলেরই এইটা করা লাগবে এবং নিজের হাতের উপর কইরা নানা এক্সপেরিমেন্ট করা লাগবে, ঠিক আছে? সো আলটিমেটলি আমরা এই জিনিসগুলোর সাথে আস্তে আস্তে ধাতস্থ হব। সো মেডিকেলে পড়ো আর না পড়ো, তোমার এই জিনিসগুলো তো জানতে হবেই না যে আমাদের নর্মালি আমরা রক্ত নেই কোথা থেকে? শিরা থেকে রক্ত নিই। ব্লাড টেস্ট করার জন্য শিরা থেকে রক্ত নেই, ব্লাড দেওয়ার সময় আমরা শিরা থেকে রক্ত নেই। আরেকটা ইম্পর্টেন্ট কথা, আমরা যখন রক্ত দেই তখন কিন্তু আমরা 1 লিটার রক্ত দেই না, আমরা 550 মিলিলিটার মানে হচ্ছে 0.45 লিটার রক্ত দেই। এবং রক্ত দেওয়া আগেও বলছি যে 18 বছর বয়স হওয়ার পর আমাদের সকলেরই উচিত রক্ত দেওয়া। কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত নেওয়ার নিয়ে এখানে কিছু নেই। আমরা মেইনলি রক্তটা নেই কি কারণে? আমরা মেইনলি রক্তটা নেই হচ্ছে নানা পরীক্ষা নিরীক্ষা করার জন্য। সো পরীক্ষা নিরীক্ষা করার জন্য ধমনী শিরায় সেম রক্তই থাকে। তাহলে আমরা ধমনী থেকে কেন রক্ত নিই না, আমরা কেন শিরা থেকে রক্ত নিই? কারণ আমরা শিরা থেকে রক্ত নেওয়ার কারণ কি? কারণ আমাদের ধমনীগুলো অনেক নিচে নিচে থাকে। আমাদের রক্তনালী, ধমনী যে রক্তনালী সেগুলো মাংসপেশির ভেতরে থাকে। সো ধমনীগুলোকে ট্রেস করা তত সহজ না, বাট শিরা একদম সুপারফিশিয়ালি বা উপরের দিকে থাকে। দ্যাটস ওয়াই এই শিরাগুলোকে আমরা ট্রেস করতে পারি বা শিরা থেকে আমরা খুব সহজে রক্ত নিতে পারি। সো এই জন্য আমাদের এই শিরাটা এত গুরুত্বপূর্ণ বা শিরা থেকে আমরা রক্ত নিই, এই জায়গা থেকে আমরা রক্ত নিয়ে থাকি সবসময়, ঠিক আছে? এখন হচ্ছে আর অজৈব যৌগের মধ্যে কিছু আয়ন থাকে। সেই আয়নের মধ্যে হচ্ছে কিছু ইম্পর্টেন্ট আয়ন, সোডিয়াম আয়ন, পটাশিয়াম আয়ন, ক্যালসিয়াম আয়ন, ক্লোরাইড আয়ন, ম্যাগনেসিয়াম আয়ন। সো এই আয়নগুলো আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট এবং আমাদের বডির সবচেয়ে গুরুত্বপূর্ণ আয়ন হচ্ছে সোডিয়াম এবং পটাশিয়াম। এই দুইটা আয়ন আমাদের দেহের সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই পটাশিয়াম আয়ন বেশি বা কম
যেটাই হবে বেশি হোক আর কম হোক, মানে পটাশিয়াম ইজ কল্ড দ্য মোস্ট ডেঞ্জারাস আয়ন। পটাশিয়াম আয়নের আমাদের হচ্ছে পটাশিয়াম আয়নের ভ্যালু হচ্ছে 3.6 থেকে 5.1 মিলিগ্রাম মিলিমোল। তো দেখা যায় আমাদের রক্তে এই এক ইকুইভ্যালেন্ট পার তো এই পটাশিয়াম আয়নের পরিমাণ হচ্ছে 3.6 থেকে 5.1 ইকুইভ্যালেন্ট পার মিলিলিটার। এর পরিমাণটা যদি একটু বেশি কম হয়, এর পরিমাণ যদি আমাদের বেশি বা কম হয়, কমেন্ট করো না, আমি তোমাদের কারো কমেন্ট এখন দেখছি না, আমি পড়ায় নেই তারপর দেখো। সো এই বেশি বা যদি কম হয় তখনই আমাদের হৃদযন্ত্রের উপর প্রভাব পড়ে। সো এই পটাশিয়াম আয়নটা, আর নিচের লেখা কি দেখা যাচ্ছে? এই জায়গার লেখা কি তোমরা দেখছো? আচ্ছা এখন দেখা যায় মনে, ঠিক আছে, মানে এই লেফট সাইডটা না একটু ব্লার হয়ে যায়, মানে খুব ব্লার না, একটু ব্লার হয়ে যায়। একটু আমার কথাটা শুনে এই জায়গায়। তো এই পটাশিয়াম আয়নের পরিমাণ একটু বেশি কম হলে আমাদের হৃদযন্ত্রের সমস্যা দেখা যায়, কিন্তু দ্যাটস ওয়াই পটাশিয়াম আয়নটা খুবই ইম্পর্টেন্ট। পটাশিয়াম আয়নটা আমাদের বেশি থাকে এরকম দুইটা ফলের নাম হচ্ছে পটাশিয়াম আয়ন বেশি থাকে আমাদের ডাবের ভেতর, পটাশিয়াম আয়ন বেশি থাকে ডাবের পানি, কলার ভেতর পটাশিয়াম আয়ন বেশি থাকে। সো পটাশিয়াম আয়ন নিয়ে কিন্তু সচেতন থাকা লাগবে। ধরো তুমি এক বসায় 20টা ডাব খেয়ে ফেললা, এক বসায় 20টা ডাব খেয়ে ফেললে তোমার পটাশিয়ামের পরিমাণ বেড়ে যাবে, বেড়ে গেলে তখন এটা হৃদযন্ত্রের ক্রিয়াতে ঝামেলা করবে। সো বেশি ডাব খাওয়া যাবে না। যারা বরিশাল নোয়াখালীর আসো তারা দেখা যায় এক বছর অনেক ডাব খেয়ে ফেলো, ডাবের পানি হচ্ছে, ডাবের পানি খাইতে কিন্তু সচেতন হইতে হবে। 2-3টা ডাবের পানি খাওয়া যাবে, বাট 20-30টা ডাবের পানি খেয়ে ফেলো না, তখন কিন্তু সেটা আমাদের জন্য বিপদ। আর আচ্ছা, তো এখন আমি একটু প্লাজমা প্রোটিনটা নিয়ে তোমাদের একটু বিস্তারিত কথা বলবো। দ্যাটস ওয়াই আমি এই জায়গাটা মুছে দিচ্ছি। যদিও প্লাজমা প্রোটিন নিয়ে একবার কথা বলছি, তো আবার একটু প্লাজমা প্রোটিন নিয়ে আমরা কথা বলি, ঠিক আছে? তো আমাদের এই রক্তরসের মধ্যে মেইন যে উপাদানটা খুব দরকার, রক্তরস বা প্লাজমার মধ্যে মেইন যে উপাদানটা খুব বেশি দরকার, তার নাম হচ্ছে প্লাজমা প্রোটিন। এই প্লাজমা প্রোটিনের পরিমাণ কত আমাদের দেহে? প্লাজমা প্রোটিনের পরিমাণ আমার হচ্ছে 7 থেকে 8 মিলিগ্রাম পার লিটার। আমাদের প্রতি লিটারে এই প্লাজমা প্রোটিনের পরিমাণ 7 থেকে 8 মিলিগ্রাম পার লিটার। তো প্লাজমা প্রোটিনের মধ্যে আমাদের 3টা জিনিস আছে আমরা জানি। আমি একটা ছন্দ দিয়ে মনে রাখি, তোমরা তোমাদের মতো ছন্দ দিয়ে মনে রাখো, কোনো সমস্যা নাই। ফারিহা প্রথম গুলশানে এলো, ফারিহা প্রথম গুলশানে এলো। ফারিয়া দ্বারা কি আসে? ফারিয়া দ্বারা আসে ফাইব্রিনোজেন। প্রথম দ্বারা আসে প্রথম্বিন। গুলশান দ্বারা আসে হচ্ছে গ্লোবিউলিন। এলো দ্বারা আসে হচ্ছে অ্যালবুমিন। এই জিনিস পড়াইছি, আবারও বলতেছি কারণ এই জিনিস ভোলা যাবে না। ফাইব্রিনোজেন এবং প্রথম্বিন এই দুইটা আমাদের কি হিসেবে কাজ করে? এই দুইটা আমাদের ক্লটিং ফ্যাক্টর হিসেবে কাজ করে। কি হিসেবে কাজ করে? ক্লটিং ফ্যাক্টর বা রক্ত জমাট বাঁধার ফ্যাক্টর হিসেবে কাজ করে। রক্ত জমাট বাঁধার কয়টা ফ্যাক্টর? রক্ত জমাট বাঁধার 13টা ফ্যাক্টর। আমি আমার একটা ভিডিওতে ছন্দ দিয়ে তোমাদের শিখাইছিলাম, ফুল পরে টুপ করে লও সবাই এক করে, শাক পরে হও ফুল বাবু। যারা এই ভিডিওটা দেখো নাই তারা ইউটিউবে গিয়ে আজকে ক্লাস শেষে কষ্ট করে দেখে ফেলবা। আর গ্লোবিউলিন আমাদের কয় টাইপের আছে? গ্লোবিউলিন আমাদের 3 টাইপের আছে, আলফা, বিটা, গামা। এর মধ্যে গামা গ্লোবিউলিন যেটা আছে, এই গামা গ্লোবিউলিনটা কাজ করে হচ্ছে ইমিউনোগ্লোবিউলিন হিসেবে। ইমিউনোগ্লোবিউলিন মানে কি? সে কিসের কাজ করে? প্রতিরক্ষার কাজ করে। সে কিসের কাজ করে? প্রতিরক্ষার কাজ করে সে, ঠিক আছে? এবং এই যে ইমিউনোগ্লোবিন আছে এটা রক্ত রসে তৈরি হয়। এটা কোথায় তৈরি হয়? রক্ত রসে বা প্লাজমায় তৈরি হয়। এটা হচ্ছে আমাদের প্লাজমা ছাড়া অন্য কোথায় তৈরি হয় না। আর বাকি যে প্লাজমা প্রোটিনগুলো আছে সবগুলো যকৃতে তৈরি হয়, অলরেডি আমরা পড়ে আসছি। অ্যালবুমিন, অ্যালবুমিনের পরিমাণ আমাদের সবচেয়ে বেশি। অ্যালবুমিনের পরিমাণ কি? এখানে যদি ব্লার হয়ে যায় না দেখা যায়, আমার কথাটা শোনো, এটার পরিমাণ হচ্ছে কি? অ্যালবুমিনের এই জায়গার পরিমাণ আমাদের সবচেয়ে বেশি। 2 নম্বরে যে কথাটা অ্যালবুমিনের পরিমাণ যদি আমি বলি, তাহলে অ্যালবুমিনের পরিমাণ হচ্ছে 4 to 6 মিলিগ্রাম পার লিটার। দেখো আমাদের
এই পুরা প্লাজমা প্রোটিন থাকে 7 থেকে 8 মিলিগ্রাম পার লিটার, তার মধ্যে অ্যালবুমিনটাই থাকে হচ্ছে 4 to 6 মিলিগ্রাম পার লিটার। এবং এর কাজ হচ্ছে কি, এ পরিবহনের কাজ করে, আমাদের দেহের নানা জিনিসকে সে পরিবহন করে, পরিবহনের কাজ মানে হচ্ছে সে পরিবহন করার কাজ করে। অ্যালবুমিন আমাদের সারা দেহে নানা পদার্থের পরিবহনের কাজ করে এবং অ্যালবুমিনটা আমাদের দেহের জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ একটা জিনিস। অ্যালবুমিন আমাদের দেহ থেকে বের হয়ে যেতে পারে বা অ্যালবুমিনে হচ্ছে যে আমাদের নানা ঝামেলা হয় অ্যালবুমিন নিয়ে, অ্যালবুমিন বাড়লে বা কমলে সেটা আমাদের একটা সমস্যা। তোমাদের এখন আমি একটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে যে ধরো কিডনি, আমি তোমাদের একটা প্রশ্ন করছিলাম যে আমাদের 3টা অঙ্গ আছে, একটা হচ্ছে কিডনি, একটা হচ্ছে প্লিহা, আর একটা হচ্ছে লিম্ফ নোড। লিম্ফ নোড মানে হচ্ছে লসিকা গ্রন্থি। এই 3টা কে কি ফিল্টার করে, এই 3টা কে কি ফিল্টার করে, কে কোনটাকে ফিল্টার করবে? কিডনি কাকে ফিল্টার করে, প্লিহা কাকে ফিল্টার করে, লিম্ফ নোড কাকে ফিল্টার করে? ইন এ ব্রড সেন্স, বড় দাগে কি মনে হয়? বড় দাগে মনে হয় যে আমাদের কিডনি রক্তকে ফিল্টার করে, তাই মনে হয় না যে কিডনি রক্তকে ফিল্টার করে, বাট কিডনি জীবনও রক্তকণিকাকে ছুঁয়েও দেখবে না, কিডনি কখনো রক্তকণিকাকে ছুঁয়ে দেখে না। তার মানে কে রক্তকণিকাকে ছুঁয়ে দেখে? রক্তকণিকাকে কিডনি ছুঁয়েও দেখে না, তার মানে পুরো রক্তকে কিন্তু কিডনি ফিল্টার করছে না। সো কিডনি কাকে ফিল্টার করে? শুধুমাত্র কিডনি প্লাজমা প্রোটিনকে প্লাজমাকে ফিল্টার করে। কাকে ফিল্টার করে? প্লাজমা। সো আমাদের কিডনি কিন্তু আসলে কাকে ফিল্টার করছে? কিডনি ফিল্টার করতেছে কিন্তু আমাদের প্লাজমাকে ফিল্টার করছে। খেয়াল করে দেখো, কিডনি কিন্তু কখনোই আমাদের কাকে ছুঁয়ে দেখে না? রক্ত কণিকাগুলোকে ছুঁয়ে দেখে না, শুধুমাত্র প্লাজমাকে ছোঁয়। সেও প্লাজমার মধ্যে বা প্লাজমা প্রোটিনরে হাত দিতে সে ভয় পায়। প্লিহা যেটা আছে আমাদের, সেই প্লিহাটা আমাদের রক্তকে ফিল্টার করে। প্লিহা বা স্প্লিন যে রয়েছে, সেই প্লিহা বা স্প্লিন আমাদের রক্তকে ফিল্টার করে। প্লিহা বা স্প্লিন নিয়ে তোমাদের বহুল আকাঙ্ক্ষিত অনেক কথাবার্তা আছে। আমরা 27 তারিখের যে ক্লাস আছে সেই ক্লাসে প্লিহা বা স্প্লিন পড়বো, সেদিন আমরা শুধু লসিকা পড়বো। লিম্ফ নোড যে আছে, এই লিম্ফ নোডটা আমাকে লিম্ফ বা লসিকাকে ফিল্টার করে। লিম্ফ নোড আমাকে কারকে ফিল্টার করে? লিম্ফ বা লসিকা। সো আমাদের এই যে কিডনি আমাদের রক্তকে ফিল্টার করে, এই ধারণা কিন্তু ভুল। কিডনি কাকে ফিল্টার করে? প্লাজমাকে ফিল্টার করে, কারণ রক্তকণিকাকে ফিল্টার করে না। রক্তকণিকাগুলোকে চেক করে এই প্লিহা, রক্তকণিকাগুলোকে ফিল্টার করে এই প্লিহা। সো এই জিনিসটা কিভাবে রক্তকণিকাকে ফিল্টার করে সেটাও আমরা জানবো। তো এখন হচ্ছে এই কাজগুলা বললাম। এখন এখানে যে ইম্পর্টেন্ট কথা, যে এই কিডনি ফিল্টার করে হচ্ছে প্লাজমা প্রোটিন, প্লাজমাকে ফিল্টার করে, বাট কিডনি কখনো প্লাজমা প্রোটিনগুলোকে ছোঁয়ে না। আমাদের দেহ থেকে প্লাজমা প্রোটিনগুলো কখনো বের হয়ে যায় না, যদি বের হয়ে যায় তখনই সমস্যা। এই যে প্লাজমা প্রোটিন, এই যে আমাদের বডিতে কি আছে, এই প্লাজমা প্রোটিন, এই প্লাজমা প্রোটিন তৈরি করে কে? প্লাজমা প্রোটিন হচ্ছে যে আমাদের, প্লাজমা প্রোটিন কে তৈরি করলো? প্লাজমা প্রোটিন তৈরি করলো হচ্ছে যকৃৎ। প্লাজমা প্রোটিন কে তৈরি করলো? প্লাজমা প্রোটিন তৈরি করলো হচ্ছে যকৃৎ আমাদের প্লাজমা প্রোটিন তৈরি করলো। এরপর যে ঘটনাগুলো ঘটবে সেগুলো আসলে কি? এবং এই প্লাজমা প্রোটিন আমাদের দেহেই থাকে, এরা আমাদের দেহেই থাকে। এরা হচ্ছে কিডনি দ্বারা ফিল্টার হয় না, এরা কিডনি দ্বারা কি হয় না? ফিল্টার হয় না। এখন এরা কিডনি দ্বারা ফিল্টার হয় না। যদি কখনো এরা কিডনি দ্বারা ফিল্টার হয় এই প্রোটিনগুলা, তখন কিন্তু সেটা একটা রোগ। তোমরা অনেকেরই শুনবা বা অনেক মানুষেরই একটা রোগ আছে যে প্রস্রাবের মাধ্যমে প্রোটিন বের হয়ে যায়। তাদের কি? প্রস্রাবের মাধ্যমে প্রোটিন বের হয়ে যায় এবং তারা শুকায় যাচ্ছে ক্রমাগত, হয় শুকায় যায় নাহলে পুরো দেহ ফুলে যায়। বেশিরভাগ ক্ষেত্রে দেহটা ফুলে যায়, কারণ প্রোটিন লস হয়ে যাচ্ছে আমাদের বডিতে। প্রোটিন আমাদের বডিতে পানি ধরে রাখতে, আমাদের বডি পানির ভারসাম্য রক্ষা করতে প্রোটিন একটা ভালো ভূমিকা রাখে। সো তাদের দেহ থেকে প্রোটিন বের হয়ে যাচ্ছে, সো দেহেই থাকে। যদি হচ্ছে যে মূত্রের মাধ্যমে বের হয়, যদি কোনো একটা রোগ দেখা যায় আমাদের কিডনি বা কিডনির রোগে যদি মূত্রের মাধ্যমে প্রোটিন বের হয়, তখন আমরা তাকে বলি ইডেমা বলি। বের হয় তখন হচ্ছে আমরা ওই রোগটাকে বলি প্রোটিন ইউরিয়া।
তখন আমরা এই রোগটাকে কি বলি? প্রোটিন ইউরিয়া। ইউরিয়ার মধ্যে কি ইউরিয়া আমাদের যে ইউরিনটা আছে মূত্রের মাধ্যমে কি চলে এসেছে? মূত্রের মাধ্যমে প্রোটিন চলে এসেছে, এই জন্য আমরা তাকে বলি প্রোটিন ইউরিয়া বলি। সো এই রোগটা একটা ভয়াবহ রোগ এবং এর ফলে দেহ ফুলতে থাকে মানুষের, এবং আমাদের নর্মালি আমাদের কিডনি দ্বারা কখনোই প্লাজমা প্রোটিন বের হবে না। কেন বের হবে না সেটা যখন হচ্ছে যে কিডনি চ্যাপ্টারটা পড়াবো তখন শিখাবো যে রিপালশন হয় বা বিকর্ষণ হয়, বিকর্ষণের কারণে বের হতে পারে না। সো এতটুকু এখান থেকে জানলে হবে। এখন আমরা আসবো হচ্ছে রক্তকণিকা নিয়ে কথাবার্তায় আসবো। আচ্ছা, রক্তকণিকা নিয়ে আমরা কথাবার্তা বলার আগে আমরা একজনকে চিনবো, একটা বিশেষ ব্যক্তি। সেই বিশেষ ব্যক্তির নাম হচ্ছে বোন ম্যারো হাউস। সেই বিশেষ ব্যক্তির নাম কি? সেই বিশেষ ব্যক্তির নাম হচ্ছে এই জায়গা থেকে একদম 100% কনসেন্ট্রেশন যেন কোনো এদিক ওদিক না হয়, ঠিক আছে? এটা একটা ঘর, কার ঘর? এটা হচ্ছে বোন ম্যারোর ঘর, বোন ম্যারো হাউস, ঠিক আছে? এই বোন ম্যারো হাউসের কাজ কি? এই বোন ম্যারো হাউসের কাজ হচ্ছে আমাদের রক্ত কণিকা উৎপাদন। বোন ম্যারো হাউসের কাজ কি? রক্ত কণিকা উৎপাদন। বোন ম্যারো হাউসের কাজ কি? রক্ত কণিকা উৎপাদন। এই যে বোন ম্যারো হাউস আমাদের রক্ত কণিকা উৎপাদনের জন্য কাজ করে, রক্ত কণিকা উৎপাদনকে আসলে কি বলে? সবসময় মনে রাখবা, ব্লাড রক্ত কণিকা উৎপাদন রিলেটেড যখন কোনো কথা থাকবে, যে ব্লাড সেল কোনো প্রোডাকশন, তখন এখানে থাকে একটা ওয়ার্ড পয়েসিস। কি থাকে? পয়েসিস কথাটা থাকে। পয়েসিস, রক্তকণিকা উৎপাদনের মধ্যে সবসময় একটা ওয়ার্ড থাকবে, তাকে আমরা কি বলি? পয়েসিস বলি। রক্তকণিকা, এই রক্তকণিকা ইংরেজি হিম, রক্ত ইংরেজি কি? হিমো বা হেমো, HEEMO, হেমো। তাহলে এটার নাম কি হবে? এটার নাম হবে হেমা। এটার নাম হেমোপয়েসিসও বলে, আবার স্ট্যান্ডার্ড বইয়ে হেমাটোপয়েসিসও বলে। এটাকে কি বলা হয়? হেমাটোপয়েসিস। তো রক্তকণিকা উৎপাদনের প্রক্রিয়াকে আমরা কি বলি? রক্তকণিকা উৎপাদনের প্রক্রিয়াকে আমরা বলি হেমাটোপয়েসিস। রোগটার নাম বোঝো নাই, রোগটার নাম ছিল প্রোটিন ইউরিয়া। তো দেখো, রক্তকণিকা উৎপাদন প্রক্রিয়াকে আমরা কি বলি? হেমাটোপয়েসিস। তো এই হেমাটোপয়েসিস প্রক্রিয়া, দেখো এই বোন ম্যারোর মধ্যে একটা কোষ থাকে। বোন ম্যারোর মধ্যে, আমাদের বোন ম্যারোর মধ্যে একটা কোষ থাকে, যে কোষটাকে আমরা বলি হচ্ছে, ঠিক আছে, PHSC। বোন ম্যারোর মধ্যে একটা কোষ থাকে, সেই কোষটাকে আমরা কি বলি? সেই কোষটাকে আমরা কি বলি সেটা এখানে ছোট করে লিখছি, এখানে আবার ভাঙায় লিখবো, সেটাকে বলি PHSC। PHSC মানে হচ্ছে প্লুরিপটেন্ট হেমাটোপয়েটিক স্টেম সেল। এইটা দেখে ভয় পেয়ে যাওয়ার কোনো কারণ নেই, এইটা ভাঙায় বোঝাচ্ছি। প্লুরিপটেন্ট, প্লুরি মানে সব, পটেন্ট মানে ক্ষমতার অধিকারী, হেমাটোপয়েটিক মানে হচ্ছে রক্ত কণিকা, স্টেম সেল মানে উৎপাদনকারী। তার মানে দেখো, প্লুরিপটেন্ট হেমাটোপয়েটিক স্টেম সেল, তার মানে সব রক্তকণিকা উৎপাদন করার ক্ষমতার অধিকারী, সব রক্তকণিকা উৎপাদনের ক্ষমতাকারী। আমাদের বডিতে যত ধরনের রক্তকণিকা আছে, সকল রক্তকণিকা তৈরি করে এই প্লুরিপটেন্ট হেমোপয়েটিক স্টেম সেল। সকল রক্তকণিকা উৎপাদনের ক্ষমতাকারী কে? প্লুরিপটেন্ট হেমোপয়েটিক স্টেম সেল। সকল ধরনের রক্তকণিকা তৈরি করতে পারে। কি তৈরি করতে পারে? সকল ধরনের রক্তকণিকা তৈরি করতে পারে। এই সকল ধরনের রক্তকণিকা এই তৈরি করবে। এখন কথা আসে, তাহলে স্টেম সেল মানে কি? হোয়াট ইজ স্টেম সেল?
স্টেম সেল হচ্ছে এমন একটা কোষ যেটা নিয়ে গবেষণা করে বিজ্ঞানীরা নোবেল পুরস্কার পর্যন্ত পাইছে। তো স্টেম সেল হচ্ছে এমন একটা কোষ যেটা নিজের সংখ্যা বৃদ্ধি করতে পারে। ধরো এখান থেকে এখানে একটা কোষ আছে, এটা একটা স্টেম সেল, এটা বিভাজিত হয়ে 4টা কোষ তৈরি হয়ে যাবে। ধরো 2টা 4টা কোষ তৈরি হলো, বা 8টা কোষ তৈরি হলো। একটা কোষ বিভাজিত হয়ে 8টা কোষ তৈরি হতে পারে। তো এখন স্টেম সেলের ক্যারেক্টারিস্টিকটা তাহলে কি আলাদা, ভিন্নটা কি? 8টা কোষ তৈরি হওয়ার জন্য তো আমাদের মাইটোসিস প্রক্রিয়াও বিভাজিত হতে পারে। মাইটোসিস প্রক্রিয়া 1টা থেকে 2টা, 2টা থেকে 4টা, 4টা থেকে 8টা, এভাবে 8টা কোষ তৈরি হতে পারে। এখানেও সেম প্রক্রিয়া 8টা কোষ তৈরি হয়। বাট স্টেম সেল বলতে এমন একটা কোষকে বোঝায় যে কোষ যে কোনো কোষ উৎপাদন করতে পারে, কিন্তু কোষ বিভাজনের সময় এমন হয় না যে, ধরো নর্মালি আমাদের কি হয়, নর্মাল মাইটোসিসে কি হয়, ধরো একটা কোষ আছে, তার থেকে কয়টা কোষ তৈরি হলো, তার থেকে 2টা কোষ তৈরি হলো, তার এই 2টা কোষ থেকে কয়টা কোষ তৈরি হলো, আরো 2টা কোষ তৈরি হলো। তখন কি এই আগের কোষটার অস্তিত্ব আর থাকে? এটা ধরো নাম্বার 1, এটা 2 2, এটা হচ্ছে 3 3 3 3। এই যখন বিভাজিত হইতে থাকে তখন কি আগের কোষটা 1 কি আর অবশিষ্ট থাকে? 3তে যখন চলে যাবে তখন কি আমরা 1 আর খুঁজে পাবো না। নর্মাল মাইটোসিস প্রক্রিয়া একটা কোষ বারবার বিভাজিত হয়ে নর্মাল কোষ আমরা পাই না। স্টেম কোষ হচ্ছে এমন একটা কোষ যেটা বিভাজিত হয়ে সংখ্যা বৃদ্ধিও করবে, বাট নিজের অস্তিত্ব টিকায় রাখবে। স্টেম কোষের অস্তিত্ব কখনো বিলুপ্ত হয় না। কারণ কি, ও করে কি, সবসময় নিজের সংখ্যাটা ঠিক রাখার দিকে নজর দেয়, নিজের সংখ্যাটা যেন অলওয়েজ ঠিক থাকে, এই কাজটা করে আমাদের স্টেম সেলগুলো করে থাকে। সো এই জন্য স্টেম সেল একটা বিশেষ ধরনের কোষ যেটাকে ব্যবহার করে একটা মানুষ পর্যন্ত তৈরি করা যাবে বলে বিজ্ঞানীরা ধারণা করছে। এবং আমরা যে ইন্টারস্টেশিয়াল কোষ বলি, যে কোষ থেকে সকল ধরনের কোষ আবিষ্কার করা সম্ভব, যেমন হাইডার মধ্যে আমরা দেখছি ইন্টারস্টেশিয়াল কোষ। সো লাইক দ্যাট আমাদের এগুলাকে আমরা কি বলি, যে স্টেম সেল বলে থাকি আমরা। আচ্ছা, তো প্লুরিপোটেন্ট হেমোপয়েটিক স্টেম সেল, এই প্লুরিপোটেন্ট হেমোপয়েটিক স্টেম সেলটা বিভাজিত হয়ে 2টা লাইনে চলে যায়। এরকম একটা সেল তৈরি হয়, আবার এখানে আরেকটা সেল তৈরি হয়। এইটাকে বলা হয় মায়ালয়েড সিরিজ। 2টা স্টেম সেলের সিরিজ থেকে একটা হচ্ছে যে মায়ালয়েড সিরিজ অফ স্টেম সেল, মায়ালয়েড সেল নামে একটা, আচ্ছা না, এটা হচ্ছে লিম্ফয়েড সিরিজ, লিম্ফয়েড। জাস্ট এটা দেখো কিভাবে তৈরি। আর এই যে সিরিজ, এটাকে আমরা কি বলি, মায়ালয়েড সিরিজ। লিম্ফয়েড সিরিজটা যেটা এখান থেকে তৈরি হয় আমাদের 3টা লিম্ফোসাইট। কি তৈরি হয়? 3টা লিম্ফোসাইট। আমাদের রক্তকণিকাকে যদি আমরা ভাঙি, রক্তকণিকাকে ভাঙলে আমরা দেখব যে শ্বেত রক্তকণিকার মধ্যে 3টা লিম্ফোসাইট পাওয়া যায়। এখান থেকে আমরা 3টা লিম্ফোসাইট পাই। একটাকে আমরা বলি এনকে সেল, একটাকে আমরা বলি বি লিম্ফোসাইট, একটাকে আমরা বলি প্রো বি লিম্ফোসাইট, একটাকে আমরা বলি প্রো টি লিম্ফোসাইট। প্রো মানে আদি বি লিম্ফোসাইট। তারপর এটা তো বোন ম্যারু, আর এটা হচ্ছে ধরো রক্তনালী। এটা কি? রক্তনালী। বোন ম্যারু থেকে রক্তনালীতে আমাদের রক্তগুলা যায়, ঠিক আছে? তো এনকে সেল রক্তনালীতে চলে যায়। প্রো বি সেল যেটা আছে, এই প্রো বি সেল রক্তনালীতে যাওয়ার আগে সে একটা গ্রন্থি হয়ে যায়। এরকম একটা গ্রন্থি আমাদের মানব দেহে পাওয়া যায়। এই গ্রন্থিটার নাম হচ্ছে থাইরয়েড গ্রন্থি। এই গ্রন্থিটার নাম কি? এই গ্রন্থিটার নাম থাইরয়েড গ্রন্থি। তো এই প্রো টি সেল যখন থাইরয়েড গ্রন্থি হয়ে যায়, তখন সে আলটিমেটলি ম্যাচিউর টি সেলে কনভার্ট হয়। কি সেলে কনভার্ট হয়? ম্যাচিউর টি সেলে কনভার্ট হয়। স্টেম সেল হচ্ছে এমন একটা কোষ যে কোষ সংখ্যা বৃদ্ধির সাথে সাথে নিজের সংখ্যাও সমান রাখতে পারে। 5টি স্টেম সেল যদি থাকে, তার থেকে 100টা সেল তৈরি হলেও স্টেম সেল 5টাই থাকবে। সামনের দিকেও অগ্রসর হয়, আবার পেছনের দিকেও নিজের সংখ্যাটা ঠিক রাখে। তো ম্যাচিউর টি সেল, এটা একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ, যে টি সেল
কোথায় ম্যাচিউর হয় বা টি সেল কোথায় পরিপূর্ণতা লাভ করে? উত্তর হবে কি ম্যাচিউর থাইমাসে পরিপূর্ণতা লাভ করে। বি সেল যেটা রয়েছে, এই বি সেলটা আলটিমেটলি হচ্ছে যে আমাদের বি সেল থেকে প্রো বি সেল, এটা বোন ম্যারোতেই আমাদের ম্যাচিউর বি সেলে কনভার্ট হয়। আচ্ছা, তোমাদের এই জিনিসটা পড়ানোর আগে এটা এটা যারা লিখতেছিলা তারা একটা পেজ রাইখা পরের পেজে যাও। তোমাদের এই জিনিসটা পড়ানোর আগে আসলে বেসিক পড়ানোটা উচিত। ওয়েট, তোমরা যারা এই পেজটা লিখতেছিলা তারা এই পেজটা খালি রেখে বা 2 পেজ খালি রেখে নেক্সট পেজে লেখো। আচ্ছা দেখো, আমরা প্রথমে রক্তকণিকা নিয়ে বেসিকটা জেনে নিই। রক্তকণিকা কঠিন হয়ে যাবে নাহলে বেশি। রক্তকণিকা এটাকে আমরা কি বলতে পারি? এটাকে আমরা ব্লাড সেল বলে, অনেকে আবার অনেকে সেল বললে রাইগা যায়, কি বলে? কর্পাসেলস। সেল বললে রেগে যায়, কি বলে? কর্পাসেলস বলে। যে রক্তকণিকা বা ব্লাড সেল বলে বা কর্পাসেলস বলে, কারণ এটাকে ট্রু সেল বলা যায় না। এই জন্য রক্তকণিকাকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। কয় ভাগে ভাগ করতে পারি? রক্তকণিকাকে আমরা বড় দাগে 3 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে লোহিত রক্তকণিকা বা ইংরেজি বললে রেড ব্লাড সেল বা আরবিসি বা এরিথ্রোসাইট। গ্রিক ভাষায় অলওয়েজ এরিথ্রো মানে হচ্ছে লাল। গ্রিক ভাষায় অলওয়েজ এরিথ্রো মানে কি? এরিথ্রো মানে লাল। এই রক্তকণিকাগুলা লাল লাল দেখতে বলে একে আমরা কি বলি? একে আমরা বলি এরিথ্রোসাইট বলি। এরপর আসে হচ্ছে আমাদের শ্বেত রক্তকণিকা বা হোয়াইট ব্লাড সেল বা লিউকোসাইট। গ্রিক ভাষায় লিউকো মানে অলওয়েজ সাদা। লিউকো মানে অলওয়েজ কি? লিউকো মানে অলওয়েজ সাদা, এই জন্য একে বলা হয় লিউকোসাইট। এছাড়া আরেকটা রয়েছে আমাদের প্লেটিলেট বা অনুচক্রিকা বা থ্রম্বোসাইট। তার মানে হচ্ছে আমাদের এই 3 ধরনের রক্তকণিকা আমরা দেখতে পাই এবং 3 ধরনের রক্তকণিকারই কিন্তু অসংখ্য নাম রয়েছে। এই নামগুলা জানতে হবে। লোহিত রক্তকণিকার এই নামটা জানতেই হবে, এরিথ্রোসাইট। শ্বেত রক্তকণিকার এই নামটা জানতে হবে, লিউকোসাইট। লিউকো মানে সবসময় সাদা। প্লেটিলেটের এই নামটা জানতে হবে, অনুচক্রিকা বা থ্রম্বোসাইট বলা হয়। শ্বেত রক্তকণিকা আবার 2 ভাগে ভাগ করা যায়। শ্বেত রক্তকণিকাকে আমরা 2 ভাগে ভাগ করতে পারি। শ্বেত রক্তকণিকাকে আমরা কিসের উপর 2 ভাগে ভাগ করি? সেটা হচ্ছে এই শ্বেত রক্তকণিকার সাইটোপ্লাজমে নিউক্লিয়াসের সাইটোপ্লাজমে দানার উপস্থিতির উপর ভিত্তি করে। তাহলে আমরা এই যে শ্বেত রক্তকণিকা যে ভাগটা করব, শ্বেত রক্তকণিকার যে ভাগটা করব সেটা কিসের উপর ভাগ করব? সাইটোপ্লাজমে দানার উপস্থিতির উপর ভিত্তি করে, যে এর সাইটোপ্লাজমে দানা আছে কি না। দানা ইংরেজি হচ্ছে গ্রানাম। দানা ইংরেজি কি? দানা ইংরেজি না, মানে মেডিকেলের ভাষায় গ্রানাম। তার মানে গ্রানা মানে হচ্ছে দানা। গ্রানা মানে কি? দানা। গ্রানাম না, গ্রানা। আচ্ছা, গ্রানা মানে দানা। গ্রেইন আমরা বলি না, শস্য। গ্রেইন, গ্রেইন মানে কিন্তু শস্য দানা বোঝায়। সো গ্রানা থেকে আসছে। তো যাদের মধ্যে গ্রানা থাকে তাদেরকে কি বলবো আমরা? গ্রানা আছে বা দানা আছে। কোষ যেহেতু, নামের শেষে অবশ্যই কি আসতে হবে? সাইট আসতে হবে। আর গ্রানা বা দানা থাকলে তাকে কি বলবো আমরা? গ্রানুলোসাইট। গ্রানুলোসাইট বা এর আরেকটা নাম কি? দানাদার। গ্রানুলোসাইটের আরেকটা নাম কি? গ্রানুলোসাইট বা দানাদার। এবং আরেকটা যেটা থাকে সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা বলি অ্যাগ্রানুলোসাইট। অ্যাগ্রানুলোসাইট, অ্যাগ্রানুলোসাইট বা এ দিয়ে সবসময় মনে রাখবা, ইংরেজিতে এ মানে না। ইংরেজিতে এ মানে কি? এ মানে হচ্ছে না। ইংরেজিতে অলওয়েজ এ মানে কি? এ মানে হচ্ছে না। অ্যাগ্রানুলোসাইট যেটা, এই অ্যাগ্রানুলোসাইট বা একে আমরা কি বলতে পারি?
অদানাদার। এখন হচ্ছে তাহলে তুমি হচ্ছে সাইটোপ্লাজমের উপর ভিত্তি করে, সাইটোপ্লাজমের দানার উপর ভিত্তি করে তুমি দুই ভাগে ভাগ করতে পারলা যে সে দানা আছে কি দানা নাই। দানা যদি থাকে তুমি তাকে বলতেছো গ্রানুলোসাইট, আর যদি দানা না থাকে তুমি তাকে কি বলতেছো অ্যাগ্রানুলোসাইট। আমার সাথে উচ্চারণ করো যে আমরা শ্বেত রক্তকণিকাকে সাইটোপ্লাজমে উপস্থিত দানার উপর ভিত্তি করে দুই ভাগে ভাগ করছি। একটা হচ্ছে দানা যদি থাকে বলো কি বলে গ্রানুলোসাইট, আর দানা যদি না থাকে কি বলে বলো আমার সাথে অ্যাগ্রানুলোসাইট। আশা করি তোমরা বাসায় বলছো দানা থাকা মানে গ্রানা থাকা, এই জন্য কি গ্রানুলোসাইট বলছে। তো এরপর আমরা কিসের উপর ভিত্তি করে ভাগ করব? তো এখন তো ভাগ করলাম সাইটোপ্লাজমের দানার উপস্থিতির উপর ভিত্তি করে। এখন বিজ্ঞানীরা দেখলো যে দানা থাকলেও মাইক্রোস্কোপের নিচে তাদের মধ্যে কিছু পরিবর্তন দেখা যায়। এই পরিবর্তনটা নেক্সট যে ভাগটা করা হয়েছে এদের মধ্যে দানাদার গ্রানুলোসাইটকে আমরা তিনটা ভাগে ভাগ করতে পারছি। দানাদার গ্রানুলোসাইটের আবার তিনটা ভাগ পাওয়া যায়। এটা কিসের উপর ভিত্তি করছে? এরা নিউক্লিয়াসের, দেখো এই যে দানাদার গ্রানুলোসাইট, এই দানাদার গ্রানুলোসাইটের নিউক্লিয়াসটা লোব লোব আকারে থাকে। লোব লোব আকার মানে কি নিউক্লিয়াসের মধ্যে ভাগ দেখা যায়, তার মানে দানাদার। আচ্ছা, তো সাইটোপ্লাজমের উপর ভিত্তি করে ভাগ করছে, এরপর এদের ভাগ করা হয় নিউক্লিয়াসের উপর ভিত্তি করে। এরপর ভাগের ভিত্তিটা কি নিউক্লিয়াস। তাহলে এরপর ভাগটা করি আমরা কিসের উপর ভিত্তি করে? নিউক্লিয়াসের উপর ভিত্তি করে। নিউক্লিয়াসটা কিভাবে আছে সেটার উপর ভিত্তি করে। এর মধ্যে দেখো যে দানাদার যেটা দানাদার বা গ্র্যানুলোসাইট, দানাদার বা গ্র্যানুলোসাইট যেটা, সেখানে আমরা কিসের উপর ভিত্তি করে ভাগ করি? নিউক্লিয়াসের লোব সংখ্যা। কি সংখ্যা? নিউক্লিয়াসের লোব সংখ্যা। লোব, লোব মানে আসলে কি? লোব মানে হচ্ছে ভাগ। লোব মানে আসলে কি? লোব মানে হচ্ছে ভাগ। এখানে আমরা নিউক্লিয়াসের মধ্যে কিছু ভাগ দেখতে পাই, সেই ভাগের উপর ভিত্তি করে করতে পারি। ধরো এইটা একটা কণিকা, এইটা আরেকটা কণিকা, এইটা আরেকটা কণিকা। এদের প্রত্যেকের মধ্যে আমাদের কিছু হচ্ছে যে কি থাকবে? দানা থাকবে। তো আমি প্রত্যেকের মধ্যে কিছু দানা দিয়ে দিলাম। দানার রং কি হবে সেটা নিয়ে পরে আলোচনা করতেছি, দানার রংটা আমি পরে দেখতেছি। তো আমি কিছু দানা দিয়ে দিলাম, ঠিক আছে? এখানে কিছু দানা বা গ্রেইন আমি দিয়ে দিলাম না আমি কিছু গ্রেইন বা দানা কিছু দেওয়ার পর আমি এখানে লোব দিব। কি দিব? লোব। তো এই যে ফার্স্টের যেটা, এই ফার্স্টেরটার মধ্যে যদি আমি নিউক্লিয়াসের লোব দেখি, তাহলে ধরো নিউক্লিয়াস, নিউক্লিয়াস এরকম একটা লোব, একটা লোব, একটা লোব। তার মানে ধরো এখানে তিনটা লোব আছে। এখানে একটা নিউক্লিয়াস দেখো, এখানে দুইটা লোব আছে। এখানে একটা নিউক্লিয়াস দেখো, এখানে দুইটা লোব আছে। তো বিজ্ঞানীরা তারপর মানে বিজ্ঞানীদের খালি ঝামেলায় ফেলছে। ওরা কি করছে? প্রথমে বিজ্ঞানীরা সাইটোপ্লাজমের দানার উপর ভিত্তি করে দুই ভাগ করলো, যে গ্র্যানুলোসাইট আর অ্যাগ্রানুলোসাইট, দানাদার অদানাদার ভাগ করে বিজ্ঞানের শান্তি। এরপরও শান্তি দিল না, নিউক্লিয়াসের উপর ভিত্তি করে ভাগ চলে আসছে। তো নিউক্লিয়াসের উপর ভিত্তি করে যে ভাগ আসলো, সেখানে দেখতে পাইলো যে তিন ধরনের ব্যাপার স্যাপার আছে। যে একটার মধ্যে নিউক্লিয়াসের ভাগ বা লোব সংখ্যা, একটার মধ্যে এই নিউক্লিয়াসের লোব সংখ্যা, এই যে লোব আছে, এই লোব হচ্ছে আমাদের 2 থেকে 5টা, সরি 3 থেকে 5টা। একটার মধ্যে লোব 3 থেকে 5টা, বাকি দুইটার মধ্যে লোব হচ্ছে 2টা, এটার মধ্যে লোব হচ্ছে 2টা। সো এই দুইটা এই লোব সংখ্যার উপর ভিত্তি করে আবার ভাগ করলো। লোব সংখ্যার উপর ভিত্তি করে প্রথমে এটাকে একটা ভাগ করছে, আর এই দুইটাকে একটা সেম ভাগে ছিল। এই দুইটা যে বিজ্ঞানীরা মাইক্রোস্কোপের নিচে যখন দেখলো, লোব মাইক্রোস্কোপের নিচে যখন বিজ্ঞানীরা দেখলো, দেখার পর বিজ্ঞানীরা দেখলো যে হচ্ছে একটা শ্বেত রক্তকণিকার মধ্যে 3টা ভাগ, আরেকটা শ্বেত রক্তকণিকার মধ্যে 2টা ভাগ, আরেকটা শ্বেত রক্তকণিকার উপর 2টা ভাগ। তো তারা ভাবলো যে না, যাদের মধ্যে 2টা ভাগ আছে তারা নিশ্চয়ই সেম বন্ধু, আর যাদের মধ্যে 3টা ভাগ আছে তারা সেম না। এবং রঞ্জক পদার্থ একটা স্টেইনিং করলো বিজ্ঞানীরা। সেই স্টেইনিং বা রং মিশায়, কারণ মাইক্রোস্কোপের নিচে তো বোঝা যায় না, অবশ্যই রং মিশাইতে হবে। রং মিশায় দেখলো যে এইটা কোনো রং নেয় না। এটা কি নেয় না? এটা কোনো রং নেয় না। যেহেতু এটা কোনো রং নেয় না, তার মানে সে নিউট্রাল। সে কি? নিউট্রাল। সে কি? নিউট্রাল। সো এর নাম কি হবে? এর নাম হবে, এ হচ্ছে নিউট্রো। এবং এদের প্রত্যেক কি দানা দিয়া ভর্তি না, এই জন্য একে বলা হয় নিউট্রোফিল। এই জন্য এটাকে কি বলা হয়? এগুলাকে নিউট্রোফিল বলা হয়।
এরপর বিজ্ঞানীরা ভাবছে যে না, এই দুজনের মধ্যে দুইটা লোব আছে বা নিউক্লিয়াসের দুইটা খণ্ড আছে, লোব মানে নিউক্লিয়াসের খণ্ড, এরা মনে হয় ভাই ভাই, এদের মধ্যে মনে হয় কোনো কনফ্লিক্ট নাই। কিন্তু তারে ভুল প্রমাণিত করে এই দুইটার মধ্যে দেখা গেল রঙের পার্থক্য থাকে। এদের মধ্যে কি থাকে? রঙের পার্থক্য থাকে। কি পার্থক্য দেখা যায়? যে এদের মধ্যে রঞ্জক পদার্থ বা আমরা স্টেইনিং করলে, কিছু রং মিশাইলে একটা দেখা যায় লাল রং নিবে, আর একটা হচ্ছে নীল রং নিবে। একটা কি নিবে? লাল রং, আর একটা হচ্ছে নীল রং। লাল রং যে নিবে তাকে আমরা হচ্ছে, লাল মানে আমরা জানি না সিনে এরিথ্রো, তো আমি কি এখন একে এরিথ্রোফিল বলবো? আমি কি একে এরিথ্রোসাইট বলবো? না, আমি একে এরিথ্রোসাইট বা এরিথ্রোফিলও বলতে পারছি না। একে আমার কি বলতে হবে? একে আমি লালের সাথে মিলায়া কি বলবো? ইউ বলবো, ইউসিনোফিল, মানে রশ্মি কথাটা এখানে রাখবো জাস্ট, যেহেতু আমার এখানে একটা এরিথ্রোসাইট একবার তৈরি হয়ে গেছে, আমি এখানে জাস্ট রশ্মি রাখবো, ইউসিনোফিল। একে আমরা কি বলবো? যেটা লাল রঞ্জক পদার্থ নয় তাকে আমরা কি বলবো? ইউসিনোফিল। তো আলটিমেটলি আমি মাইক্রোস্কোপের নিচে তাহলে কি দেখবো? মাইক্রোস্কোপের নিচে দেখবো যে এটার ভেতর হচ্ছে আমাদের লাল লাল কণা বা গ্রেইনগুলা লাল লাল পাওয়া যাবে, এই জন্য আমি কি বলছি? ইউসিনোফিল বলছি। এই যে এইটা করবে কি? লাল টাল কিছু নিবে না, ও নীল রঙের দাগ নিবে। সো নীল রঙের ডট যেহেতু ও নিচ্ছে, তার মানে ওর দানাগুলা কি রং হবে? নীল। নীল মানে হচ্ছে গ্রিক ভাষায় বেসো, নীল মানে গ্রিক ভাষায় বেসো, বা নীল মানে গ্রিক ভাষায় সায়ানো টার্মটা ইউজ করা হয়, এই জায়গায় ইউজ করছে বেসো, তার মানে এখানে কি হবে? বেসোফিল। তার মানে হচ্ছে এটা হবে কি? বেসোফিল। তার মানে বিজ্ঞানীরা এই লোভ সংখ্যার উপর ভাগ করছে, ভাগ করার পর তারপর রঙের উপর এদের নামকরণ করছে। যেখানে 2 থেকে 5টা লোভ নিউক্লিয়াসের খণ্ড পাওয়া যায় তাকে বলে নিউট্রোফিল, কারণ সে কোনো রঞ্জক পদার্থ দ্বারা স্টেইনিং হয় না। যেখানে আমাদের 2টা লোভ পাওয়া যায় তাদের মধ্যে দেখা যায় রঙের পার্থক্য দেখা যায়, একটা হচ্ছে নীল রং নেয়, এই বেসোফিলটা তাহলে রং কি হবে স্টেইনিং এ? এই বেসোফিলটার রঙও তাহলে আমাদের নীল, বেসোফিলের রং কি? নীল। আর ইউসিনোফিলের রং কি? ইউসিনোফিলের রং হচ্ছে লাল। ইউসিনোফিলের রং কি? ইউসিনোফিলের রং হচ্ছে আমাদের লাল। তার মানে হচ্ছে আমরা এই ইউসিনোফিল এবং বেসোফিল এই দুইটা আমাদের আলাদাভাবে মনে রাখতে হবে। যদি কখনো ভুলা যাও মনে করবা ইলা বেনি, ইলা নামে একটা মেয়ে ছিল, যে মেয়েকে হচ্ছে আমাদের মেহেদি পছন্দ করত, সেই মেয়ে বেনি পরে ঘুরতো, ঠিক আছে? তাহলে ই দ্বারা কি বোঝাচ্ছে? ইউসিনোফিল কি? লাল। বি দ্বারা বেসোফিল কি? নীল, ঠিক আছে? ইলা বেনি দ্বারা মনে রাখবা। তো এরপর অ্যাগ্রানুলোসাইট যেটা আছে, এই অ্যাগ্রানুলোসাইটকে আবার ভাগ করা হয়েছে কিসের ভিত্তিতে? অ্যাগ্রানুলোসাইটকে ভাগ করা হয়েছে আকৃতির উপর ভিত্তি করে। কিসের উপর ভিত্তি করে? নিউক্লিয়াসের আকৃতির উপর ভিত্তি করে। নিউক্লিয়াসের আকৃতির উপর ভিত্তি করে দেখা গেল যে একটা সাইটোপ্লাজমের উপর নিউক্লিয়াস থাকে এরকম, আরেকটা সাইটোপ্লাজমের ভেতর নিউক্লিয়াস থাকে এত বড়, ঠিক আছে? নিউক্লিয়াসের আকৃতির উপর ভিত্তি করে ভাগ করা হয়েছে। একটা সাইটোপ্লাজমের মধ্যে নিউক্লিয়াস, আমি তোমাদের ছবিগুলো ক্লাস শেষে ছবিগুলো তোমাদের আমি দিয়ে দিব না, কিছু নেট থেকে ডাউনলোড করে। একটা নিউক্লিয়াসের সাইটোপ্লাজম, একটা কণিকার নিউক্লিয়াস এত বড়, আরেকটা কণিকার নিউক্লিয়াস এরকম শু বা জুতার মতো দেখতে, অনেকে বলে ঘোড়ার জুতা, হর্স শু শেপ বা অর্শ ক্ষুরাকৃতি। অশ্ব মানে হাতির খুরের মতো দেখতে। তো এরকম একটা আর এরকম একটা তৈরি হয়, যেটা একটা নিউক্লিয়াস অনেক বড়, একদম 4-5 ঘিরে নিউক্লিয়াস থাকে। তো এই যে দুইটার দুই টাকার নাম, তার মানে কি? নিউক্লিয়াসের আকৃতির চেঞ্জ হয়েছে এই জায়গায়। এই যে যেটা, এইটাকে আমরা কি বলবো আর এইটাকে আমরা কি বলবো? এই অশ্ব ক্ষুরাকৃতির নিউক্লিয়াস যেখানে পাওয়া যাবে তাকে আমরা বলবো হচ্ছে মনোসাইট। তাকে আমরা কি বলবো? মনোসাইট। অশ্ব ক্ষুরাকৃতির নিউক্লিয়াস আমরা যেখানে পাবো তাকে আমরা কি বলবো? মনোসাইট। আর এরকম গোল বিশাল হচ্ছে যে নিউক্লিয়াস যেখানে পাবো তাকে আমরা কি বলবো? তাকে আমরা বলবো হচ্ছে লিম্ফোসাইট। লিম্ফোসাইট, ঠিক আছে? তাকে আমরা কি বলবো? লিম্ফোসাইট বলবো। খেয়াল করো, আবার বুঝাচ্ছি এই জিনিসটা। দেখো, আমাদের 3 ধরনের রক্তকণিকা আমরা পেতে পারি। রক্তকণিকা উৎপাদনকে কি বলা হয়? হেমাটোপয়েসিস। রক্তকণিকা উৎপাদনকে আমরা কি বলি? রক্তকণিকা উৎপাদনকে আমরা বলি হেমাটোপয়েসিস। এই যে রক্তকণিকা আছে, রক্তকণিকা উৎপাদনকে আমরা হেমাটোপয়েসিস বলি। এই রক্তকণিকা
লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা, 3 ধরনের রক্তকণিকা পাই। লোহিত রক্তকণিকার মধ্যে কোনো ভাগ পাওয়া যায় না, অনুচক্রিকার মধ্যেও কোনো ভাগ পাওয়া যায় না। শ্বেত রক্তকণিকা যে আছে, শ্বেত রক্তকণিকার মধ্যে আমরা 3টা ভাগ দেখতে পাই, 2টা ভাগ দেখতে পাই। কিসের উপর ভিত্তি করে? সাইটোপ্লাজমের দানা মানে হচ্ছে গ্রানার উপস্থিতির উপর ভিত্তি করে। গ্রানা যদি থাকে তখন তাকে আমি বলি গ্রানুলোসাইট, গ্রানা যদি না থাকে তাকে আমি বলি অ্যাগ্রানুলোসাইট। গ্রানুলোসাইট কেমন হয়? দানাদার। অ্যাগ্রানুলোসাইট কেমন হয়? অদানাদার হয়। এই গ্রানুলোসাইটটা আমাদের নিউক্লিয়াসের লোব কয়টা আছে, নিউক্লিয়াসের কয়টা খণ্ড আছে সেটার উপর ভিত্তি করে ভাগ করা যায়। যে লোব যদি 3 থেকে 5টা থাকে এবং সে কোনো রং নেয় না, এই জন্য আমি বলি নিউট্রোফিল। লোব 2টা থাকে, 2টার মধ্যে একটা বেসোফিল আর একটা আমাদের ইউসিনোফিল। তো যেটা হচ্ছে বেসোফিলের বর্ণটা হবে নীল, ইউসিনোফিলের বর্ণটা হবে লাল। জিমসে স্টেনিং করলে ওইটা শ্বেত রক্তকণিকা বসে আবার স্টেনিং নিয়ে কথাবার্তা বলবো না। আর নিউক্লিয়াসের আকৃতির উপর ভিত্তি করে 2 ভাগে ভাগ করা যায়। একটা নিউক্লিয়াসের আকৃতি হর্সশু শেপ, ঘোড়ার জুতার মতো দেখতে, তাকে বলে মনোসাইট। আর একটা হচ্ছে নিউক্লিয়াস আমাদের এরকম গোল একদম সাইটোপ্লাজম ঘিরে নিউক্লিয়াস থাকে, তাকে আমরা কি বলি? লিম্ফোসাইট বলি। আমরা তাকে কি বলি? লিম্ফোসাইট বলি। এতটুকুর মধ্যে কেউ কিছু না বুঝে থাকলে বলো। আচ্ছা, ওকে। এবার আরো কিছু কথা আছে, এই মনোসাইট আর লিম্ফোসাইট নিয়ে কিছু কথা আছে। এই যে আমাদের লিম্ফোসাইট সেই, আচ্ছা, তার মানে আমাদের অদানাদার 2টা কণা পাইলাম, অদানাদার শ্বেত রক্ত কণিকা, অদানাদার শ্বেত রক্ত কণিকা। আলিম স্যারের বইয়ে বলা থাকুক কোনো ব্যাপার না, নিউট্রোফিল আমরা নিউট্রাল ধরেই শিখবো, ঠিক আছে? আলিম স্যারের বই কি আছে সেটা দেখার টাইম নেই। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে এখানে অনেক টাইপের স্টেইনিং করা হয় এবং আগে ধারণা করা হইতো যে নিউট্রোফিল কোনো বর্ণ দেয় না। এখন কিছু কিছু স্টাডিজে বেরিয়েছে নিউট্রোফিল বর্ণ দেয়, তাও আমরা এখনো ধরে নেই যে নিউট্রোফিল কোনো রঞ্জক পদার্থ বা বর্ণ নেয় না। এটা আমরা এখনো মেডিকেল সায়েন্সেও ধরে নেই। সালিম স্যারের বই কি বললো সেটা দেখার টাইম নেই। মনোসাইট আর লিম্ফোসাইট কি স্ট্রেইন ধারণ করে কিনা? না, মনোসাইট আর লিম্ফোসাইট স্ট্রেইন ধারণ করে না, গ্রানা তো নাই এদের ক্ষেত্রে, বাট এদের নিউক্লিয়াসটা নাকি স্পষ্টভাবে দেখা যায়। অদানাদারের মধ্যে তাইলে আসলে আমরা 2টা জিনিস পাচ্ছি। এখন স্টেইনিং না অনেক টাইপের স্টেইনিং করা যায়। এখন আমরা একটা বেসিক স্টেইনিং ধরি, যেমন লিশম্যান স্টেইনিংটাকে আমরা বেসিক ধরি। লিশম্যান স্টেইনিং করে আমরা দেখছি নিউট্রোফিল কোনো বর্ণ নেয় না, ইউসিনোফিল লাল, বেসোফিল নীল হয়। এছাড়াও আবার জিনসা স্টেইনিং আছে, নানা টাইপের স্টেইনিং আছে। স্টেইনিং করলে পার্থক্য আসে। শ্বেত রক্তকণিকা পড়ানোর সময় স্টেইনিং নিয়ে তোমাদের একটু ধারণা দিব না, এখন একটু হচ্ছে বেসিক গ্রস ধারণা দিয়ে নিই। এই যে মনোসাইটটা আছে, এই মনোসাইট, আর এখানে একটা কি আছে? এখানে একটা হচ্ছে লিম্ফোসাইট। এই যে মনোসাইটটা আছে, এই মনোসাইটটা যখন আমাদের টিস্যুতে প্রবেশ করে, মনোসাইটটা কোথায়? মনোসাইটটা আমরা ধরো রক্তের মধ্যে, রক্তে, তার নাম মনোসাইট। কিন্তু সে যখন টিস্যুতে প্রবেশ করে, সে টিস্যুতে প্রবেশ করলে তখন সে 5 থেকে 10 গুণ বড় হয়ে যায়। সে কত গুণ বড় হয়? 5 থেকে 10 গুণ বড় হয়। যে মনোসাইট যখন টিস্যুতে প্রবেশ করে তার দৈর্ঘ্য কত বড় হয়? 5 থেকে 10 গুণ বড় হয়ে যায়। বড় হয়ে গিয়ে সে তৈরি করে ম্যাক্রোফেজ। সে কি তৈরি করে? ম্যাক্রোফেজ তৈরি করে। এই মনোসাইটটা যখন কোনো টিস্যুতে প্রবেশ করে, টিস্যুতে প্রবেশ করলে সে আকৃতিতে বড় হয়ে যায়, তখন তাকে আমরা কি বলি? তখন তাকে আমরা বলি ম্যাক্রোফেজ বলি, কারণ সে আকারে বড়। ম্যাক্রোফেজ, ফেজ বলার কারণ সে ধ্বংসকারী, সে খেয়ে ফেলে জীবাণুগুলোকে, এজন্য আমরা কি বলি? ম্যাক্রোফেজ বলি। সো এই ম্যাক্রোফেজটা নর্মাল আমাদের বডির জন্য খুবই ইম্পর্টেন্ট, এটা ইমিউনিটির জন্য খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। কিন্তু আমাদের দেহে কিছু ম্যাক্রোফেজ অলওয়েজ থাকে, জন্মের সাথে সাথে থেকে ওই ম্যাক্রোফেজগুলো আসে। এগুলাকে আমরা বলি রেসিডেন্ট ম্যাক্রোফেজ। এগুলাকে আমরা কি বলি? এগুলাকে আমরা বলি হচ্ছে রেসিডেন্ট বা অবস্থানকারী ম্যাক্রোফেজ। মানে তারা আমাদের জন্মের পর থেকেই আমাদের বডিতে আছে, ঠিক আছে? রেসিডেন্ট বা অবস্থানকারী ম্যাক্রোফেজ, জন্মের সাথে সাথে থেকে এরা আমাদের বডিতে। যেমন 1 নম্বরে হচ্ছে যকৃৎ। যকৃতে যে ম্যাক্রোফেজ থাকে তাকে আমরা কি বলি? যকৃতের ম্যাক্রোফেজকে আমরা বলি কাফার কোষ
যকৃতের ম্যাক্রোফেজকে আমরা কি বলি? যকৃতের ম্যাক্রোফেজকে আমরা কাফফার কোষ বলি। ফুসফুসে যে ম্যাক্রোফেজ আছে, ফুসফুসের ম্যাক্রোফেজকে আমরা কি বলি? ফুসফুসের ম্যাক্রোফেজকে আমরা বলি অ্যালভিওলার ম্যাক্রোফেজ। কি বলি আমরা? অ্যালভিওলার ম্যাক্রোফেজ। আমাদের নিউরোগ্লিয়ার ভেতর, নিউরনের ভেতর যে নিউরোগ্লিয়া আছে, সেই নিউরোগ্লিয়ার মধ্যেও এক ধরনের ম্যাক্রোফেজ থাকে। আমাদের নিউরোগ্লিয়া বা আমাদের মস্তিষ্কের সাপোর্টিং টিস্যু, আমাদের মস্তিষ্ক নিউরনগুলোকে সাপোর্ট দেওয়ার জন্য কিছু টিস্যু প্রয়োজন হয়, তাদেরকে আমরা নিউরোগ্লিয়া বলি। এই নিউরোগ্লিয়ার মধ্যে 4 ধরনের কোষ পাওয়া যায়। যারা সেকেন্ড ইয়ার তারা হয়তো জানো যে অলিগোডেন্ড্রোসাইট, এপেন্ডাইমাল সেল, মাইক্রোগ্লিয়া। তো এই নিউরনের ভেতর যে মাইক্রোগ্লিয়া পাওয়া যায়, সেই মাইক্রোগ্লিয়াটা আমাদের এক ধরনের রেসিডেন্ট ম্যাক্রোফেজ, মাইক্রোগ্লিয়া। তার মানে এরা জন্ম থেকেই আমাদের নিউরনের ভেতর হচ্ছে এই ম্যাক্রোফেজগুলা স্থানান্তর হয়ে আসে এবং এরা এই নিউরনের যে জীবাণুগুলো সেগুলোকে খাইতে সাহায্য করে। এরপর আমাদের অস্থি কোষে, আমাদের যে অস্থি আছে সেই অস্থির ভেতর একটা রেসিডেন্ট ম্যাক্রোফেজ থাকে, যে মানে জন্মের পর থেকেই এরা আমাদের এই জায়গায় অবস্থান করতেছে। কিভাবে? আমরা যখন ভ্রূণ অবস্থায় ছিলাম তখন আমাদের বডিতে যে ব্লাড সার্কুলেশন বা রক্ত প্রবাহ ছিল, সেই রক্ত প্রবাহে তারা ওই জায়গায় গিয়ে আশ্রয় নিছে এবং তারা ওই জায়গা থেকে বের হয় না। তারা ওই জায়গাটায় আশ্রয় নিয়ে তারা বেইমান না, তারা হচ্ছে আশ্রয় নেওয়ার পর তারা বললো যে তুমি যেহেতু আমাদের আশ্রয় দিচ্ছ, আমি তোমাদেরই সেবা করে যাবো অলওয়েজ। তো সেই জায়গায় সে অলওয়েজ ম্যাক্রোফেজ বা রেসিডেন্ট, মানে একটা জায়গায় অবস্থানকারী ম্যাক্রোফেজ হিসেবে সে কাজ করে। আমাদের অস্থিকোষ, যে আমাদের বোন ম্যারুতে বা আমাদের বোনসের যে সেলগুলো আছে, এই জায়গায় একটা রেসিডেন্ট ম্যাক্রোফেজ থাকে, তাকে আমরা বলি অস্টিও প্রোজেনিটর কোষ। অস্টিও প্রোজেনিটর কোষ, এটাকে আমরা কি বলি? অস্টিও প্রোজেনিটর কোষ বলি। এই রেসিডেন্ট ম্যাক্রোফেজ, এই নামগুলো একটু মুখস্থ করতে হবে আমাদের কষ্ট করে। তারপর আমাদের স্কিনের ভেতর একটা থাকে নিউরোগ্লিয়া। কি? নিউরোগ্লিয়া হচ্ছে আমাদের সাপোর্টিং টিস্যু। নিউরোগ্লিয়া কি? নিউরোগ্লিয়া হচ্ছে আমাদের নিউরনের সাপোর্টিং টিস্যু। তুমি চিন্তা করে দেখো, নিউরন তো কখনো বিভাজিত হয় না, তার মানে আমাদের মস্তিষ্ক কিভাবে বড় হয়? মস্তিষ্ক বড় হয় কিন্তু নিউরোগ্লিয়ার বিভাজনের ফলে। সো নিউরোগ্লিয়া হচ্ছে আমাদের মস্তিষ্কের সাপোর্টিং টিস্যু। স্কিন আছে আমাদের, আর হচ্ছে আমাদের স্কিনের মধ্যে আমাদের যে ইয়াটা থাকে, রেসিডেন্ট ম্যাক্রোফেজ থাকে, তাকে আমরা বলি ডেনড্রাইটিক কোষ। তাকে আমরা কি বলি? ডেনড্রাইটিক কোষ। স্কিনের ভেতর যে আমাদের রেসিডেন্ট ম্যাক্রোফেজ থাকে, তাকে আমরা কি বলি? ডেনড্রাইটিক কোষ। মুখস্থ করে ফেলবেন, কি বলি? ডেনড্রাইটিক কোষ। তারপর আমাদের স্প্লিন বা প্লিহা, এটার ভেতর যে থাকে তাকে আমরা বলি হচ্ছে ল্যাঙ্গারহ্যান্স কোষ। মানে এগুলো কিন্তু সব ম্যাক্রোফেজি। এই যে ল্যাঙ্গারহ্যান্স কোষ, অস্টিওপ্রোজেনেটর কোষ, মাইক্রোগ্লিয়া, অ্যালভিওলার ম্যাক্রোফেজ, কাফফার কোষ, সবাই কি? ম্যাক্রোফেজ। কিন্তু তারা এই যে আশ্রয় নিছে নানা অর্গানে, সেই অর্গানে আশ্রয় নেওয়া অবস্থায় জন্য তাদের নামটা ভিন্ন ভিন্ন হয়েছে। এখানে নাম হয়েছে ল্যাঙ্গারহ্যান্স কোষ। স্প্লিনে থাকলে বিজ্ঞানী ল্যাঙ্গারহ্যান্স আবিষ্কার করছে, ল্যাঙ্গার কোষ না, ল্যাঙ্গারহ্যান্স কোষ হবে, বিজ্ঞানী ল্যাঙ্গারহ্যান্স আবিষ্কার করছে। তারপর স্কিনের জায়গায় কোষটা থাকলে আমরা কি বলি? ডেনড্রাইটিক কোষ। অস্থি কোষে থাকলে কি বলি? অস্টিওপ্রোজেনেটর কোষ। নিউরোগ্লিয়ায় থাকলে কি বলি? মাইক্রোগ্লিয়া। আমাদের যে নিউরনের সাপোর্টিং টিস্যু তাকে আমরা বলি নিউরোগ্লিয়া। সেই নিউরোগ্লিয়ার মধ্যে থাকে মাইক্রোগ্লিয়া। অস্টিওপ্রোজেনিটর কোষ, অস্টিওপ্রোজেনিটর কোষ হচ্ছে অস্টিওপ্রোজেনিটর কোষ না, অস্টিওপ্রোজেনিটর কোষ হবে, এটা হবে অস্টিওক্লাস্ট। এটা হবে অস্টিওক্লাস্ট, এটা হবে অস্টিওক্লাস্ট। অস্টিওক্লাস্ট মানে এরকম অভিক্ষেপযুক্ত কিছু কোষ যা হচ্ছে আমাদের এই বোনসের কোষগুলোকে খেয়ে ফেলে, এটাকে বলে অস্টিওক্লাস্ট। আর ম্যাক্রোফেজ কিন্তু হচ্ছে এই ম্যাক্রোফেজের মধ্যে কিন্তু অভিক্ষেপ থাকবে, ঠিক আছে? ম্যাক্রোফেজ অলওয়েজ এরকম আঙ্গুলের মতো অভিক্ষেপ সমৃদ্ধ হবে ম্যাক্রোফেজ, ঠিক আছে?
তো এটা অস্টিওক্লাস্ট হবে। থ্যাংক ইউ যে আমাকে এটা ধরায় দিছো। এই কয়টা নাম লিখে ফেলো, লেখা শেষ হলে আমাকে বলো। আচ্ছা, এবার আসলে লিম্ফোসাইট নিয়ে যদি আমি কিছু কথা বলি, লিম্ফোসাইট নিয়ে কথা বললে আমাদের লিম্ফোসাইট দুই টাইপের। একটাকে আমরা বলি বি লিম্ফোসাইট, আরেকটাকে আমরা বলি টি, একটু মাঝখানে এনে লিখি, একটাকে আমরা বলি হচ্ছে বি লিম্ফোসাইট, একটা লিম্ফোসাইটকে আমরা বলি বি লিম্ফোসাইট, আরেকটাকে বলি আমরা টি লিম্ফোসাইট। বি আর টি লিম্ফোসাইট আসলে কি? বি লিম্ফোসাইট জিনিসটা হচ্ছে আমাদের যে দুইটা লিম্ফোসাইটের দুই টাইপের নাম হওয়ার কারণ হচ্ছে এদের ম্যাচুরেশন বা চূড়ান্তকরণ ধাপ। এই লিম্ফোসাইটগুলো আমাদের বডিতে প্রতিরক্ষার মেইন সৈনিক, আমরা যে আণুবীক্ষণিক সৈনিক বলি, মেইন কাজ করে কিন্তু লিম্ফোসাইট। সো লিম্ফোসাইটকে এই জন্য ট্রেনিং দেওয়া হয় আমাদের বডিতে, কারণ ওকে যদি একটু ট্রেনিং দেওয়া হয় উল্টাপাল্টা হয় তাহলে নিজের কোষরে নিজে মেরে ফেলবে। এই জন্য ওকে ট্রেনিং দেওয়া হয় যে নিজের কোষ কোনটা সেটা চিনানো হয়। সেনাবাহিনীতে যেমন ট্রেনিং দেওয়া হয় ঠিক তেমনি ওকেও ট্রেনিং দেওয়া হয় যে নিজের কোষ কোনটা চিন ভাই, যে কোনটা নিজের কোষ আর কোনটা নিজের না। কারণ মারতে হবে কাকে? নিজের না যে তাকে মারতে হবে। ও যদি হচ্ছে নিজের মানুষটাই মারা ফেলে তাহলে তো বিপদ না। এবং যুদ্ধে যাওয়ার আগে নিজের সৈনিক আর অন্য সৈনিকদের চিনানো হয় যে বা কোনো মিশনে যাওয়ার আগে যে এই কাপড়ে থাকবে আমার মানুষ, তাকে গুলি করে দিও না। সো লাইক দ্যাট ওকে কিন্তু ট্রেনিং দেওয়া হয়। সো বি লিম্ফোসাইট বলার কারণ কি, ও যে ট্রেনিংটা পাবে, ও এই বি লিম্ফোসাইট যে ট্রেনিংটা পায় বোন ম্যারোতে পায়। ট্রেনিংটা কোথায় পায়? বি লিম্ফোসাইট ট্রেনিংটা পায় বোন ম্যারোতেই ও ট্রেনিংটা পায়। হ্যাঁ, এই জন্য নাকি বি লিম্ফোসাইট বলে। আর টি লিম্ফোসাইটের যে ট্রেনিং, সেই টি লিম্ফোসাইটের ট্রেনিংটা হয় হচ্ছে আমাদের থাইমাস নামক একটা গ্রন্থি থাকে, সেই থাইমাস নামক একটা গ্রন্থিতে। এই থাইমাস নামক গ্রন্থিটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। এই থাইমাস নামক গ্রন্থিটা এই জায়গায় থাকে। থাইমাস হচ্ছে মানবদের এমন একটা গ্রন্থি, তার মানে থাইমাস নিয়ে কিছু কথা। থাইমাস হচ্ছে আমাদের একটা গ্রন্থি। থাইমাস হচ্ছে আমাদের 6 বছর পর্যন্ত থাকে। কয় বছর পর্যন্ত থাকে? 6 বছর পর্যন্ত থাকে। তারপর আস্তে আস্তে ছোট হয়ে যায়। আস্তে আস্তে কি হয়ে যায়? ছোট হয়ে যায়। কেন? একটা গ্রন্থি কেন আমাদের দেহে থাকবে আবার আস্তে আস্তে ছোট হবে? থাইমাস ছোট হওয়ার কারণ, থাইমাসের মেন কাজ কিন্তু ছিল টি কোষগুলোকে ট্রেনিং দেওয়া। সো 6 বছর পর্যন্ত ও যে ট্রেনিংটা দেয় সেই ট্রেনিংগুলোর স্মৃতি মনে রেখে টি কোষগুলো পরবর্তীতে কাজ করতে পারবে। এই জন্য থাইমাসকে রাখা হয় না। থাইমাসকে রাখলে আসলে কি বিপদ হতো? থাইমাস যদি থেকে যেত আমাদের, থাইমাসটা আমাদের ঠিক এই জায়গাটায় অবস্থিত, ঠিক এই জায়গায় অবস্থিত। সো থাইমাস যদি আমাদের থেকে যেত তাহলে তারা আমাদের হার্টের উপর একটা প্রেশার ক্রিয়েট করতো, হৃৎপিণ্ডের উপর। এই জন্য থাইমাস আস্তে আস্তে ছোট হয়ে যায়। থাইমাস ছোট হয়ে যায় যে এটাকে বলে অ্যাট্রোফাইট হয়ে যাওয়া বা অ্যাট্রফি চলে আসা। কোনো বড় জিনিস, এই ধরো একটা জিনিস আছে নর্মাল, ধরো একটা আমাদের অর্গান, এটা যদি বড় হয়ে যাওয়াকে আমরা মেডিকেলীয় ভাষায় বলি মেগালি বলি। কি বলি মেডিকেলীয় ভাষায়? মেগালি বলি। আর ছোট হয়ে যাওয়াকে আমরা মেডিকেলীয় ভাষায় বলি অ্যাট্রফি। কোনো কিছু যদি ছোট হয়ে যায় তখন আমরা মেডিকেলীয় ভাষায় কি বলি? অ্যাট্রফি বলি এই জিনিসটাকে। আচ্ছা, আমি মুখে বলতেছি, খেয়াল করো যে টি লিম্ফোসাইটকে ট্রেনিং দেয় কে? থাইমাস ট্রেনিং দেয়। টি লিম্ফোসাইট একটা গ্রন্থি। এই গ্রন্থিটা নর্মালি আমাদের জন্মের পর থাকে, কিন্তু আস্তে আস্তে যখন 6 বছর হয়ে যায়, আমার 6 থেকে 12 বছর, তখন এই থাইমাসটা আস্তে আস্তে ছোট হতে থাকে। ছোট হতে এই থাইমাসটা একদম ছোট হয়ে যায়, যেটাকে আমরা বলি অ্যাট্রোফাইড বলি, যেটা একদম ছোট হয়ে গেছে। তো কারণ কি? কারণ হচ্ছে থাইমাসটা মেইন কাজ হচ্ছে টি সেলকে ট্রেনিং দেওয়া। 6 থেকে 12 বছর পর্যন্ত যে থাইমাস থাকে সেই বছরে সে যে পরিমাণ ট্রেনিং দেয়, সেই ট্রেনিংয়ে আমাদের বডি এনাফ হ্যাপি থাকে এবং পরবর্তীতে থাইমাসটা ছোট হয়ে গেলেও সেই ট্রেনিংয়ের কাজটা সে চালায় যেতে পারে। বাট থাইমাস যদি বড় হইতো তাহলে সে হার্টের উপর এসে একটা প্রচ্ছন্ন প্রেশার ক্রিয়েট করতে পারতো থাইমাস থেকে গেলে। দ্যাটস ওয়াই থাইমাসটা আমাদের আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যায় বা
অ্যাট্রোফাইড হয়ে যায়, বিলুপ্ত বলা যাবে না, মানে অ্যাট্রোফাইড মানে একদম ছোট হয়ে অল্প একটু আকারে থাকে, যেন বাকি যে টি সেলের ম্যাচুরেশন যে ট্রেনিং সেটা যেন চলতে পারে। এখন এই বি আর টি লিম্ফোসাইট, বি লিম্ফোসাইটটা পরবর্তীতে আমাদের প্লাজমা সেলে কনভার্ট হয় এবং প্লাজমা সেল থেকে পরবর্তীতে অ্যান্টিবডি তৈরি হয়। এই যে আমাদের বডিতে অ্যান্টিবডি তৈরি হয়, এই অ্যান্টিবডিগুলো কিন্তু এই বি লিম্ফোসাইট থেকে প্লাজমা সেল এবং প্লাজমা সেল থেকে অ্যান্টিবডি, এই অ্যান্টিবডিগুলোকে আমরা মেইনলি বলি অ্যান্টিবডি, বা এর আরেকটা নাম হচ্ছে ইমিউনোগ্লোবিউলিন। এই অ্যান্টিবডির আরেকটা নাম কি? ইমিউনোগ্লোবিউলিন। এটা 6 থেকে 12ই লেখো, 6 লিখো না, 6 থেকে 12 লেখো, এটা ঠিক আছে, 6 থেকে 12 বছর লেখো। এই ইমিউনোগ্লোবিন বলি, এই যে আমরা তোমাদের বলছিলাম যে ইমিউনোগ্লোবিউলিন বা গামা গ্লোবিউলিন, গামা গ্লোবিউলিন আমাদের যকৃতে তৈরি হয় না, গামা গ্লোবিউলিন কোথায় তৈরি হয়? এই বি লিম্ফোসাইট থেকে প্লাজমা সেল থেকে এই অ্যান্টিবডি বা ইমিউনোগ্লোবিন তৈরি হচ্ছে। তার মানে গামা গ্লোবিউলিন এটা কিন্তু যকৃতে তৈরি হয়, এটা কিন্তু আমাদের রক্তের মধ্যেই তৈরি হয়। আর টি লিম্ফোসাইট যেটা, টি লিম্ফোসাইট থেকে আমরা দুই ধরনের টি লিম্ফোসাইট পাই, একটা হচ্ছে হেল্পার টি সেল, একটাকে আমরা কি বলি? হেল্পার টি কোষ, আরেকটাকে আমরা বলি হচ্ছে সাইটোটক্সিক টি কোষ, আরেকটাকে কি বলি আমরা? সাইটোটক্সিক টি কোষ। হেল্পার টি কোষটা আমাদের নানা কাজে হেল্প করে। হেল্পার টি কোষের আবার দুইটা ভাগ আছে, হেল্পার 1 আর হেল্পার 2। আর সাইটোটক্সিক টি কোষ যেটা, সাইটোটক্সিক টি কোষটা বিষাক্ত পদার্থ ক্ষরণ করে, বিষাক্ত রস ক্ষরণ করে। হ্যাঁ, বার্সা বি লিম্ফোসাইটটার বোন ম্যারো থেকেও আসে, আবার আরেকটা যেটা বললো যে বার্সা, বার্সা মানে হচ্ছে যে নেস্ট বুঝায়, যে হচ্ছে পাখির বাসার কুঠুরি আছে না, ঠিক তেমনি আমাদের বোন ম্যারোর মধ্যে পাখির বাসার কুঠুরির মতো জায়গা দেখা যায়, সেগুলোকে বার্সা অফ দ্য বোন ম্যারো বলে। কি বলে? বার্সা অফ দ্য বোন ম্যারো। বার্সা মানে পাখির বাসা। এতটুকু লেখা এবং বোঝা হয়েছে, এতটুকুর মধ্যে কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন করো। লেখা হয়েছে আশা করি। এখন দেখো, এখন বেশি পড়াবো না আজকে, আর হচ্ছে যে হ্যাঁ বার্সা অফ দ্য বোন ম্যারো বা হচ্ছে বার্ড সেলে পাওয়া গেছে, এই জন্য বি লিম্ফোসাইট নামকরণ হয়েছে। এটা নিয়ে একটা ডিবেট আছে যে বি লিম্ফোসাইটের নামকরণ কি বার্ডসে পাওয়া গেছে দেখে আগে নামকরণ হয়েছে, না বার্সাতে পাওয়া গেছে দেখা বা বোন ম্যারোতে পাওয়া গিয়েছে দেখে নাম হয়েছে। আচ্ছা, তার মানে এখানে আসো আমরা কিছু জিনিস তাহলে শিখি, যে বোন ম্যারো থেকে এই আমাদের ব্লাড, বোন ম্যারো থেকে আমাদের যে রক্তকণিকা উৎপাদন, বোন ম্যারো থেকে রক্তকণিকা উৎপাদনকে আমরা কি বলছি? প্রক্রিয়াটার নাম হচ্ছে হেমাটোপয়েসিস। বোন ম্যারো থেকে রক্তকণিকা উৎপাদনকে আমরা কি বলছি? হেমাটোপয়েসিস। ইরাইথ্রোব্লাস্ট, আচ্ছা, রক্তকণিকা উৎপাদন মানে হেমাটোপয়েসিস। লোহিত রক্তকণিকা উৎপাদন, লোহিত রক্তকণিকা উৎপাদন, লোহিত রক্তকণিকা উৎপাদনকে আমরা কি বলি? অ্যারিথ্রোপয়েসিস। রক্তকণিকা উৎপাদন আমরা সবসময় পয়েসিস টার্মটা ইউজ করি, পয়েসিস। এই অ্যারিথ্রোপয়েসিস প্রক্রিয়া আসলে কি তৈরি হয়? অ্যারিথ্রোপয়েসিস প্রক্রিয়া আমাদের অ্যারিথ্রোব্লাস্ট থেকে অ্যারিথ্রোসাইট তৈরি হয়। কি তৈরি হয়? অ্যারিথ্রোব্লাস্ট থেকে অ্যারিথ্রোসাইট। সবসময় মনে রাখবে ব্লাস্ট মানে কি আর সাইট মানে কি। ব্লাস্ট মানে কি আর সাইট মানে কি, এই দুইটা টার্ম জানবে। যে ব্লাস্ট মানে কি? ব্লাস্ট মানে অপরিণত কোষ, আর সাইট মানে পরিণত কোষ।
হেল্পার টি কোষ আর সাইটোটক্সিক টি কোষের কাজ, হেল্পার টি কোষের কাজ হচ্ছে যে এ মেনলি কিছু ইন্টারলিউকিন ক্ষরণ করে বা কিছু রাসায়নিক পদার্থ ক্ষরণ করে আমাদের পুরো ইমিউনিটি বা প্রতিরক্ষা সিস্টেমটাকে সক্রিয় করতে সাহায্য করে। তার মানে হেল্পার টি সেল হেল্পস করে কি করে, হেল্প করে কি কাজে, আমাদের পুরো বডির প্রতিরক্ষা সিস্টেমকে সক্রিয় করার কাজে। আর সাইটোটক্সিক নামের মধ্যে কি আছে, টক্সিক, সাইটোটক্সিক টি সেল টক্সিন ক্ষরণ করে, বিষাক্ত পদার্থ ক্ষরণ করে আমাদের জীবাণুগুলোকে ধ্বংস করতে চায়। হেমাটোপয়েটিক স্টেম সেল বলছি না, এই যে এই বোন ম্যারু থেকে আমাদের এই যে পিএইচএসসি, এইটা বোন ম্যারুর কোন কোষ থেকে, এই পিএইচএসসি প্লুরিপটেন্ট হেমাটোপয়েটিক স্টেম সেল, বা তোমরা যেটা বললে হেমাটোপয়েটিক মাতৃকোষ থেকে আমাদের এই রক্তকণিকা তৈরি হয়। ঠিক আছে, রক্তকণিকা কোথা থেকে তৈরি হয়, হেমাটোপয়েটিক স্টেম সেল থেকে রক্তকণিকা তৈরি হয়, বা আমরা এটাকে বলি প্লুরিপটেন্ট হেমাটোপয়েটিক স্টেম সেল বলি। তো এই লোহিত রক্তকণিকা উৎপাদনকে আমরা এরিথ্রোপয়েসিস বলি। এরিথ্রোপয়েসিস প্রক্রিয়া এরিথ্রোব্লাস্ট থেকে এরিথ্রোসাইট তৈরি হয়। তার মানে এরিথ্রোপয়েসিস প্রক্রিয়া আসলে কি তৈরি হয়, এরিথ্রোসাইট। আমরা কালকে বা ফ্রাইডেতে আমরা এরিথ্রোসাইট নিয়ে হচ্ছে যে বিস্তারিত উৎপাদন প্রক্রিয়া জানবো। শ্বেত রক্তকণিকা উৎপাদন, শ্বেত রক্তকণিকা উৎপাদন, শ্বেত রক্তকণিকা উৎপাদনকে আমরা বলি লিউকোপয়েসিস। কি বলি আমরা, লিউকোপয়েসিস বলি। এখানেও দেখা যায় লিউকোব্লাস্ট থেকে লিউকোসাইট তৈরি হয়, যদিও হচ্ছে যে শ্বেত রক্তকণিকার উৎপাদন প্রক্রিয়াটি একটু জটিল, কারণ প্রায় 500 রকমের শ্বেত রক্তকণিকা দেখা যায়, এর মধ্যে দেখা যায় এক এক রকম ধাপের মাধ্যমে তৈরি হয়। তো এই জন্য একদম ব্রডভাবে লিউকোব্লাস্ট থেকে লিউকোসাইট তৈরি হয় সেটা আমরা বলতে পারি না। কেন বলতে পারি না, কারণ এখানে প্রায় 5 ধরনের রক্তকণিকা থাকে। নেক্সট যেটা থাকে সেটাকে আমরা বলি প্লেটিলেট। আচ্ছা, অনুচক্রিকা, বাংলায় লিখি অনুচক্রিকা উৎপাদন। অনুচক্রিকা উৎপাদনকে বলা হয় মেগা ক্যারিওপয়েসিস। মেগা ক্যারিওপয়েসিস টার্মটা তোমাদের একটু বুঝতে হবে। মেগা ক্যারিওপয়েসিস প্রক্রিয়া আসলে কি তৈরি হয়, মেগা ক্যারিওপয়েসিস প্রক্রিয়ায় আমাদের মেগা মানে কি, বড়, ক্যারিও সাইট, মেগা ক্যারিওসাইট থেকে তৈরি হয় আমাদের থ্রম্বোসাইট, বা বাংলায় যাকে আমরা বলি অনুচক্রিকা। অনু মানে কি, অনু মানে হচ্ছে ক্ষুদ্র, অনু মানে কি, ক্ষুদ্র, অনু মানে হচ্ছে ক্ষুদ্র। তার মানে খেয়াল করে দেখো, এই অনুচক্রিকা মেগা ক্যারিওসাইট, তার মানে একটা বড় কণিকা থেকে, একটা বড় কোষ থেকে একটা ছোট ক্ষুদ্র কোষ তৈরি হয়। কেন একটা বড় কোষ থেকে একটা ক্ষুদ্র কোষ তৈরি হইলো, এই মেগা ক্যারিওসাইটটা থেকে কিভাবে এই অনুচক্রিকা বা ক্ষুদ্র কোষ তৈরি, এটা আমাদের জানতে হবে। ধরো এটা একটা হচ্ছে বোন ম্যারো হাউস, ঠিক আছে, এটা একটা কি, দিস ইজ এ বোন ম্যারো হাউস, BMH। এখান থেকে এইটার ঠিক পাশ দিয়ে রক্তনালী যায়, বোন ম্যারোতে কি উৎপন্ন হয়েছে সেটা সে নিয়ে যাওয়ার জন্য। এই মেগা ক্যারিওসাইটগুলা এরকম হয়, মেগা ক্যারিওসাইটের মধ্যে এরকম আঙ্গুলের মতো বিক্ষেপ থাকে। এই আঙ্গুলের মতো মেগা ক্যারিওসাইটে বিক্ষেপ থাকে। সো কি হয় যে এই মেগা ক্যারিওসাইটগুলা কি করে, মেগা ক্যারিওসাইটগুলা এইভাবে এই যে আমাদের বোন ম্যারো আছে, এই বোন ম্যারোর ফাঁকে ফাঁকে, বোন ম্যারোর যে ফাঁকা জায়গাগুলো সেগুলোর মধ্যে এরকম আঙ্গুল ঢুকায় দেয়, আঙ্গুল ঢুকায় বের করে রাখে আঙ্গুলগুলা। এখন এই জায়গা দিয়ে যখন রক্ত প্রবাহ হবে, এই জায়গা দিয়ে রক্ত প্রবাহ হলে কি হবে, এই জিনিসগুলোকে ভাঙা ফেলবে না, রক্ত প্রবাহ হলে কি হবে, এই জিনিসগুলোকে ভেঙে ফেলবে। তার মানে আলটিমেটলি এই মেগা ক্যারিওসাইটের তেলে কি তৈরি হচ্ছে, ভগ্নাংশ তৈরি হচ্ছে। এই যে ভগ্নাংশ আছে, এই ভগ্নাংশগুলা মেগা ক্যারিওসাইট এরকম আঙ্গুল বের করে রেখে, যে এইটা ধরো হচ্ছে এইটা ধরো একটা বোন ম্যারো এভাবে আছে,
মেগা ক্যারিওসাইট করবে কি এখান দিয়ে এরকম নিজের যে সিউডোপোডগুলো আছে ওর যে পায়ের মতো যে অংশগুলো আছে সেগুলো আমরা বের করে রাখবে। বের করে রাখার পর এই জায়গা দিয়ে যদি আমাদের রক্ত যায়, রক্ত যাওয়ার সময় কী করবে, ধাক্কা দিয়ে জিনিসটাকে বের করে ফেলবে। দেখবা তোমাদের বইও কোটেশন করা আছে যে মেগা ক্যারিওসাইটের ভগ্নাংশ, মেগা ক্যারিওসাইটের যে অভিক্ষেপগুলো সেটা ভাঙা গিয়ে এই থ্রম্বোসাইট বা অনুচক্রিকা তৈরি হয়। তাহলে থ্রম্বোসাইট বা অনুচক্রিকা আসলে কি, মেগা ক্যারিওসাইটের ভগ্নাংশ। মেগা ক্যারিওসাইটটি ভেঙে এই অনুচক্রিকা বা থ্রম্বোসাইট তৈরি হয়। এই থ্রম্বোসাইট বা অনুচক্রিকা তৈরি হয় কি এই মেগা ক্যারিওসাইট থেকে ভাঙা, মেগা মানে বড়, এই বড় রক্তকণিকাটাকে ভাঙা 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 আমাদের এই অনুচক্রিকা বা থ্রম্বোসাইট তৈরি হয়, আমাদের এই অনুচক্রিকা বা থ্রম্বোসাইট তৈরি হয়। এতটুকু পর্যন্ত বুঝছো কিনা বলো, যতটুকু পড়াইছি? এতটুকু পর্যন্ত বুঝতে পারলে আজকে এখানে ইস্তেফা। আমরা ফ্রাইডে সকাল